আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকে কুড়িগ্রামের একটি পরিবার, মুসলিম পরিবার, সেখানে ভাড়া থাকত এবং পরিবারের সদস্য সংখ্যা তাদের 4 জন, মা বাবা, এক মেয়ে এক ছেলে। ছেলে মেয়ে দুজনেই মাদ্রাসায় পড়ে, মা বাবা গার্মেন্টসে চাকরি করে। এই সুযোগ নিয়ে জয় কুমার দাস নামক এক হিন্দুত্ববাদী ইসকন মালাউন, সে ওই মেয়েকে চকলেট দিয়ে, বিস্কুট দিয়ে, তার সাথে খেলাধুলার মাধ্যমে তাকে কনভিন্স করে তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়, মেলায় নিয়ে যাওয়ার কথা বলে মেয়েটাকে ধর্ষণ করে এবং লাগাতার 3 দিন ধর্ষণ করে। পরবর্তীতে হুমকি ধমকি দিয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়া হয়। অতঃপর যখন আমরা বিষয়টি জানতে পেরেছি, আমি কালিয়াকৈর পৌঁছার পূর্বেই পুলিশ মামলার আসামিকে গ্রেফতার করে এবং মামলাকে এন্ট্রি করে, অর্থাৎ এজাহার লিখে মামলাকে এন্ট্রি করে। এজাহার লেখার মধ্যে আমি বেশ কিছু ত্রুটি পেয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে কালিকাপুর পুলিশ, কালিয়াকৈর যে থানা পুলিশ, তারা যথেষ্ট আন্তরিক। যেটুকু ত্রুটি তারা করেছে এটা ইন্টেনশনালি করেনি, এটা এমনটাই আমার কাছে মনে হয়েছিল। ফেস দ্য পিপলেও আমি সে কথাগুলো বলেছিলাম। প্রশাসনের ভূমিকা নিয়ে যখন মেয়ের বাপ প্রশ্ন তুলেছে, তখন আমি বললাম, না, আমি যাওয়ার পরে যেটুকু দেখেছি, বুঝেছি, আমার কাছে মনে হয়েছে যে যেটুকু ত্রুটি পুলিশের থেকে হয়েছে এটা আসলে ইন্টেনশনালি হয় নাই। এইটা হয়তো এমনি ত্রুটি তো হইতে পারে, হয়তো কাজটা আরও ভালো করতে পারতো, কিন্তু তারা যে আসামিকে মৌখিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে এটা তাদের একটা বড় অর্জন। মূল 2 আসামিকে গ্রেফতার করেছে, কিন্তু এজাহারে কিছু ত্রুটি করেছে, সেগুলো আমি গতকাল রাতে ফেস দ্য পিপলে সেগুলো আমি বলেছি। এই মুহূর্তে আমি সেগুলো বলার জন্য আসি নাই। আমি শুধু এই পিছনের ঘটনাটা টানলাম এই কারণে, অনেকে আমাকে মনে করতে পারেন যে আমি মনে হয় প্রশাসনের বিরুদ্ধে বিষোদ্গার করি ইন্টেনশনালি বা ইচ্ছা করে, বা তাদের সাথে হয়তো আমরা দুঃসম্পর্ক তৈরি করতে চাই, যেহেতু এটা তাগতি প্রশাসন এবং যেহেতু এটা মানবরচিত আইন দিয়ে পরিচালিত প্রশাসন, আমি যেহেতু কোরআনে বিশ্বাসী, এই কারণে হয়তো ইচ্ছা করেই তাদের সাথে দূরত্ব আমি বজায় রাখি। বিষয়টা আসলে তা না, তাদের সাথে আদর্শিক মতপার্থক্য আমাদের রয়েছে, কিন্তু যেহেতু তারা প্রশাসনে রয়েছে এবং তারা তাদের আইনে যেন কাজগুলো বৈষম্যহীনভাবে করে, এটা আমরা চাই। হ্যাঁ, যখন ইসলাম প্রতিষ্ঠা হবে তখন তো হবেই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে যেই আইনটা রয়েছে, এই আইনটা যখন প্রয়োগ হয়, এটা যেন হিন্দু মুসলিম নির্বিশেষে সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই কারণেই আপনারা দেখেন যে আমি নিজের খেয়ে নিজের পরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াই। সেখানে প্রশাসনের মধ্যে অধিকাংশই আমি পেয়েছি অসৎ, কিছু আমি সৎ পেয়েছি। এখনো 24 পরবর্তী বাংলাদেশে জায়গায় জায়গায় ফ্যাসিবাদের দোষরা রয়েছে। তো আমি হতবাক, আমি নির্বাক যে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজ থেকে কিভাবে একটি নোংরা স্ট্যাটাস দেওয়া হয়েছে মানুষকে আমাদের ব্যাপারে, ভিকটিমের ব্যাপারে, ভিকটিম পরিবারের ব্যাপারে বিভ্রান্ত করার জন্য, এবং মানুষ যেন ভিকটিমকে এবং ভিকটিম পরিবারকে গালিগালাজ করে, ভিকটিমের পাশে যে সকল আলেম ওলামার দাঁড়িয়েছে তাদেরকেই যেন গালিগালাজ করে। যদি তাদেরকে কেউ তথ্য দিয়ে থাকে, তারা সেটাকে ভেরিফাইড করতে পারতো মেয়ের মায়ের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে, বা আমরা ওখানে যারা গিয়েছি আমাদের কাছ থেকে। আমরা প্রশাসনকে সাথে নিয়ে একটা সম্মিলিত একটা কথা দেশবাসীকে আমরা জানাতে পারতাম। সেখানে ভিকটিম পক্ষের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে, কোনো ধরনের তথ্যসূত্র উল্লেখ না করে বাংলাদেশ পুলিশ একটি বিভ্রান্তমূলক স্ট্যাটাস দিয়েছে। এবারে আমি বিস্তারিত আসছি। বাংলাদেশ পুলিশ নামক যে পেজটি, এটি একেবারে ভেরিফাইড পেজ, সুতরাং এটা তাদের অফিসিয়াল পেজ হিসেবেই আমরা মনে করছি। এই পেজে লিখেছে, গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ সংক্রান্তে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি আবার পড়ছি, আমি লেখাগুলো এখানে অনেক ছোট, আমি অনেকটা স্ট্যাটাস বের করতেছি, স্ক্রিনশট। এখানে বলতেছে, গাজীপুর হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ সংক্রান্তে একটি ফটো কার্ড
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। মানে একটা ফটোকার্ড প্রকাশিত হয়েছে, আলেম ওলামারা যেটা নিয়ে মিছিল করছেন, মিটিং করছেন, কত কিছু করছেন, তারা মাত্র একটি ফটোকার্ড দেখেছেন। আচ্ছা যাই হোক, সেই ফটোকার্ডে কি লেখা আছে না লেখা আছে, সেই ফটোকার্ডে সত্য আছে না মিথ্যা আছে, এগুলো তারা বলছে না। তারা ভাসুরের নাম নিতে ভয় পাচ্ছে, আমার নাম নিতে ভয় পাচ্ছে। ওই কুড়িগ্রামের এসপিরে ধরেছি না, ওই রকম করে ইনশাল্লাহ ধরব। তারা এটা তো প্রচার আমি তো সব কিছু এই পর্যন্ত যা কিছু প্রচার করেছি আমি দায়িত্ব নিয়ে প্রচার করেছি না, তো তারা আমার নাম নিয়ে বলুক, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করুক। আপনারা জানেন যে কয়েকদিন আগে অধিকার অনলাইন নিউজ পোর্টাল অধিকারের সাংবাদিক সাইজা এসবি আমাকে ফোন করে মিসগাইড করার চেষ্টা করেছিল, এবং কিভাবে ধরাশায়ী হয়েছে এটা আপনারা লাইভে দেখেছেন যে আসলে তারা মুসলিমদেরকে আসলে কিভাবে মিসগাইড করতে চায়। তারা বলেছিল ফোন করে যে 2 মাস আগে ঘটনা ঘটেছে, মিডিয়া আসে নাই, মানে তাদের মানে আমাকে অনেকটা এইভাবে তারা ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। পরবর্তীতে যখন আমি জোরালোভাবে যুক্তির আলোকে কথা বলেছি তখন, এবং তার মিথ্যাচারগুলো ধরে ফেলেছি, তখন সে ক্ষমা প্রার্থনা করেছে এবং মেয় করেছে। এগুলো পুরো দেশবাসী আপনারা দেখেছেন। তো যাই হোক, এখানে কি বলতেছে, আমিনুল ইসলামের 13 বছর বয়সী মেয়ে আশামণির সাথে উক্ত এলাকার জয়কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল। মানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমিনুল ইসলামের 13 বছর বয়সী মেয়ে আশামণির সাথে উক্ত এলাকার জয়কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল। দেখেন কত সহজ সমীকরণ বানাইছে। জয়কুমার দাস ওই মেয়ের এলাকার, ওই মেয়ের ওইখানে বাসা ভাড়া নিয়েছে তার মামা লোকনাথ, তার মামি ছিল সেখানে। এই বাসায় সে যাইয়ে ওই মেয়ের সাথে মেয়েকে চকলেট খাওয়ায়, মেয়েকে নিয়ে লুডো খেলে, এবং মেয়েটা যেহেতু ছোট এই কারণে হয়তো কেউ মাইন্ডও করেনি এবং স্বাভাবিকভাবে নিয়েছে। এত ছোট একটা মেয়ে একটা ছেলের সাথে লুডো খেলতেছে, আর নাহলে মাদ্রাসার একটা বড় মেয়ে যদি লুডো খেলতো, তার সাথে মিশতো, তাহলে তো প্রতিবেশীরা তো এটাকে খারাপ হিসেবে দেখতো। তো এরপরে এই ঘটনার 1 সপ্তাহ আগে ওরা বাড়ি ছেড়ে চলে যায়, অন্য জায়গায় ভাড়া নেয়, অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে তারপরে এই ছেলেটাকে এই মেয়েটাকে মেলায় নিয়ে যাওয়ার নাম করে কিন্তু নিয়ে গেছে, মেলায় নিয়ে যাওয়ার নাম করে নিয়ে গেছে। তাহলে ওই এলাকার সে ইন্টেনশনালি এসেছিল এবং ইন্টেনশনালি ওখান থেকে বাসা সরাই নিয়েছে তারা, যাতে, কারণ ওই বাসায় তো আর 3 দিন রেখে দর্শন করা যাবে না। ওই বাসায় লোকনাথের বাসায় 3 দিন রেখে তো আর দর্শন করা যাবে না এই জন্য। তো যাই হোক, পুলিশের কথায় পুলিশ ফাঁসবে। পুলিশ মনে করে তারাই জানে, তাদেরই জ্ঞান আছে, বিবেক আছে, আর বাংলাদেশের জনগণের বিবেক নাই। বেশিরভাগ পুলিশকে আমি পেয়েছি, আমি আমাদেরকে আয়নাঘরে যারা নির্যাতন করেছে তাদের বেশিরভাগ পেয়েছি নেশাখোর। আমার মনে হয় ওই রকম কোনো নেশাখোর হয়তো এই পোস্ট করেছে। আচ্ছা, সামনে যাচ্ছি। আশামণি ইতিপূর্বে 2 বার জয়কুমার দাসের সাথে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্বেচ্ছায় ফিরে আসে। আচ্ছা, আমি বাকি কথাগুলো পরে পড়ব, বাকি কথাগুলো পড়ার আগে এই তথ্যটা ভেরিফিকেশন করি যে এই যে মেয়েটা 2 বার চলে গেছে, পুলিশ এই তথ্য কার কাছে পাইল। আমি এখন মেয়ের বাবার কাছে ফোন দেব, মেয়ের মায়ের কাছে ফোন দেব এবং বাড়িওয়ালার কাছে ফোন দেব ইনশাল্লাহ। এইটুকু থাকেন, আরো উল্টাপাল্টা কথা আছে, আমি সবগুলো খণ্ডন করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে যদি আমি গাজীপুরে থাকতাম খেলা দেখাই দিতাম। আমি শুধু যশোরে আছি, এইখানেও আমাদের আরেক মুসলিম বোন, তিনি ভিকটিম, তাকে নিয়ে আমি কাজ করতেছি। এই যশোরে এখন আছি, প্রয়োজন হলে এই যশোরের ঘটনাটাও আমি অনলাইনে আনবো। এখানে এক নামধারী মৌলবী এক মুসলিম নারীর সাথে প্রহসন করছে। অনেকে বলে আমি হিন্দু বলে নাকি তার পিছনে লাগছি, অথচ আমার ফেসবুকে গেলে দেখবেন আমি নামধারী মৌলবী তার ব্যাপারেও বলছি যে সে এক মুসলিম নারীর সাথে যে প্রতারণা করেছে, তার সাথে যে শারীরিক সম্পর্ক করেছে বিয়ের প্রলোভন দিয়ে, এবং পরবর্তী বিয়ের সামাজিক স্বীকৃতি সে দেয় নাই, গোপনে একটা বিয়ে করে নিয়ে। তা আমি কি হিন্দু বলে ওর পিছনে লেগেছি? এটা তো চরম মিথ্যাচার। আমি তো আওয়ামী লীগের পিছনে লাগি, তার আওয়ামী লীগ তো আর হিন্দু না, তাদের পিছনে কেন লাগি? আমাকে বোঝানো হচ্ছে যে আমি হয়তো সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছি। এরকম ভাবে আমাদেরকে, আমার সহকর্মীদেরকে চিত্রিত করতে চাচ্ছে পুলিশ। তো যাই হোক, আমি এখন ফোন দেবো মেয়ের বাবার কাছে।
লাউড স্পিকার দিচ্ছি, আপনারা শুনবেন, এর বাবার বক্তব্য শুনবেন। এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল কি? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। আশামণি আপনার কি হয়? আমার মেয়ে হয়। আমার মেয়ে হয়। আমি পুরো ঘটনা এখন শুনতে চাই না, ফেস দ্য পিপলে আপনি প্রশ্ন ছাড়া ঘটনা বলতে গেলে অনেক আগামাথা অনেক কিছু এলোমেলো হয়ে যায়। আমি সুনির্দিষ্ট প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন, ঠিক আছে? পুরো ঘটনা আমার দরকার নাই। বাংলাদেশ পুলিশ তার ভেরিফাইড পেজ থেকে লিখেছে যে আশামণি 2 বার ওই ছেলের সাথে স্বেচ্ছায় পালিয়ে গিয়েছিল, আবার স্বেচ্ছায় ফেরত এসেছে এর আগে। এইবার যে অপহরণ হইল, এই অপহরণ হওয়ার আগে ওই ছেলের সাথে নাকি স্বেচ্ছায় ইতিপূর্বে আরো 2 বার পালিয়ে গিয়েছিল। এই ব্যাপারে আপনার যে কি জানা আছে? আপনি আপনার মেয়েকে আসলেই পালিয়ে গিয়েছিল কিনা 2 বার? না, এটা হলো মিথ্যে কথা, এটা হলো বানোয়াট। আপনি আমার বাসায় যায় যে 9 জন ফ্যামিলি আছে, প্রতিটা ফ্যামিলির লোকের কাছে আপনারা শুনতে পারবেন এটা সব মিথ্যে কথা, এটা বানোয়াট, এটা হলো চক্রান্ত হুজুর। ইতিপূর্বে আপনার মেয়ে কখনো বাসা থেকে হারাইছিল কিনা, যে মেয়েকে খুঁজে পাচ্ছেন না, এমন হয়েছে কিনা? না না না, এটা কখনো হয় নাই, এটা সব মিথ্যে 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 কথা হুজুর। দেখেন, আপনাদের কথা মিথ্যা প্রমাণিত হইলে কিন্তু আমরা আপনাদের পাশে থাকবো না। শোনেন, আমাদের যদি এই কথার ভিত্তিতে আমাদের তো ফাঁসিও হয়, জি ইনশাআল্লাহ আমরা তাও মাথা পেতেই নেব। মানে ইতিপূর্বে 2 বার আপনার মেয়ে মিসিং ছিল, বাড়ি থেকে চলে গেছে, এইরকম কোনো কিছু ঘটে নাই? না না, এটা না, এটা তো আপনাকে বললাম, এটা মিথ্যে, এটা বানোয়াট কথা। আচ্ছা, তৃতীয়বার যখন আপনার মেয়ে মিসিং হইলো, ওই দিনই কি জিডি করেছিলেন নাকি পরের দিন? যেদিন আমার মেয়ে পালাতো, মানে নিখোঁজ ছিল, আমরা সেই দিনে জিডি করছিলাম 10টা 11টার দিক। আপনার মেয়ে নিখোঁজ ছিল কয়টায়? হ্যাঁ, নিখোঁজ আপনারা মেয়েকে মানে পান নাই, বাসায় এসে কয়টার সময় পান নাই? সেটা হলো 12:30টার সময় আমার ওয়াইফ বা আমি, আমার ওয়াইফ আসছিল, লাঞ্চে আসছিল, আমার ছেলে মাদ্রাসা থেকে আসছিল, আসি দেখে আমার মোবাইল নাই, তখন আমরা খোঁজ করা শুরু করছি মাদ্রাসায়, তখন দিয়ে মাদ্রাসাও নাই। মানে প্রথমে মেয়ে মানে নাই, কিন্তু ওই সময় অতটা চিন্তা করেন নাই যে মেয়ে হারায় গেছে ভাই, পরে খোঁজাখুঁজি করে নিশ্চিত হয়েছেন কখন যে মেয়ে? আমরা মনে করো খোঁজাখুঁজি করতে আমরা মাদ্রাসায় গেছি, মাদ্রাসা ঘুরতে বলছে আজকে আসা অনুপস্থিত, আসে নাই, তখন আমরা নিশ্চিত হচ্ছি এরা আমার মেয়েকে 1 সপ্তাহ আগে ভিডিও কল দিছিল, ওই যে ওই ছেলে, ওই আছে না, লোকনাথের স্ত্রী। লোকনাথের বউয়ে ভিডিও কল দিল আমার মেয়ে আপনার মোবাইলে। ওই লোকনাথে আমি বুঝতে পারি, লোকনাথের ভাগ্নে আমার মেয়েকে নিয়ে গেছে। আচ্ছা, লোকনাথ এর আগে আপনাদের প্রতিবেশী ছিল, কিন্তু এই ঘটনা ঘটার 4-5 দিন আগে আপনাদের ওখান থেকে তারা বাসা চেঞ্জ করে অন্যত্র চলে যায়, অন্যত্র গিয়ে ভিডিও কল দেয়। হ্যাঁ, অন্যখান থেকে ওনার বাসার থেকে যা কল দিয়েছিল আমার। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাসার পাশেই তাদের পাশাপাশি বাসা ছিল, কিন্তু পরবর্তীতে যখন আপনার বাসা ছেড়ে চলে যায় 4-5 দিন, তার 4-5 দিনের মধ্যে ভিডিও কল দেয় না, চলে যাওয়ার পরপরই? হ্যাঁ, চলে যাওয়ার পরে আমার ভিডিও কল দিছিল। আচ্ছা, চলে যাওয়ার পরপরই ভিডিও কল দিছিল, আপনার মেয়ের সাথে কথা বলেছে? 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর আমার বাসা থেকে যাওয়ার 1 সপ্তাহ পরে কল দিছিল। মানে আপনার বাসা থেকে যাওয়ার 1 সপ্তাহ পরে ফোন দিয়েছিল? হ্যাঁ, 1 সপ্তাহ পর, 10 দিন পর এই সিস্টেমটাই হবে। মানে আপনার অ্যাকুরেট মনে নেই? না, অ্যাকুরেট আমার মনে নেই। মানে কয়বার ফোন করেছিল এরকম লোকনাথের বউ? আমার জানা মতে লোকনাথের বউ 1 বার ফোন করছিল। মানে আপনার জানা মতে? হ্যাঁ হ্যাঁ। আর মোবাইলটা কই থাকে? বাড়িতে থাকে? মোবাইলটা আমার ছেলে আমার কাছেও থাকে, আমার ছেলে ওই কার্টুন দেখে, আমার মেয়েও কার্টুন দেখে। আচ্ছা, মানে মোবাইল নিয়ে আপনার গার্মেন্টসে যান না, বাসায় থাকে মোবাইল? হ্যাঁ, মোবাইল বাসায় থাকে, মোবাইল বাসায় থাকি, হেরাও মাদ্রাসা যায়। আচ্ছা, তাইলে তো যদি আরো কথাবার্তা এরকম বলে থাকে, তাহলে তো আপনার সেটা জানার কথা না।
তবে আপনার সামনে যেদিন কথা বলেছে সেদিন জয় কথা বলে নাই, লোকনাথের বউ কথা বলছে। লোকনাথের বউ কথা বলছে, লোকনাথ কথা বলছে, লোকনাথের মাও কথা বলছে। লোকনাথের মা আর লোকনাথের স্ত্রী এই তিনজন কথা বলছে, কিন্তু ওই তিনজনে কথা বলছে। জয় কুমার দাস কথা বলেছে এরকম আপনি কিছু জানেন না? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই যে কথা বললো, ভিডিও কলে কথা বলার কয়দিন পরে আপনার মেয়ে নিখোঁজ হয়েছে? এটা আমার সঠিক জানা নাই, কিন্তু এই কয়েকদিন পরে হয়েছে, এটা হলো হিসাব। মানে একেবারে অ্যাকুরেট হিসাব নাই, কিন্তু এই আপনি যে দেখতেছেন যে আমার মেয়ে লোকনাথের বউর সাথে কথা বলতেছে, লোকনাথের সাথে কথা বলতেছে, লোকনাথের মার সাথে কথা বলতেছে, এটা যেহেতু তারা পাশাপাশি প্রতিবেশী ছিল সেই সুবাদে কথাবার্তা বলতেছে, তাই তো? হ্যাঁ, আমি ওইটা মনে করছিলাম। আচ্ছা, আপনি গতকাল আমাকে ফোন করে একটা কথা জানাইছিলেন, আপনি ফোন দিয়ে আমাকে বলেছিলেন, সেটা হলো যে পুলিশ নাকি তাকে কোন একটা আদালতে না কোথায় নিয়ে গেছে, কিন্তু আপনাদেরকে নেয় নাই, শুধু আপনাদের মেয়েকে নিয়ে গেছে, আপনাকেও নেয় নাই, আপনার স্ত্রীকেও নেয় নাই। এটা কোন জায়গায়? এটা হলো মানে হইলো ওই যে ওই আদালতের নাম আমার মনে নাই, মানে বন আদালত। বন আদালত? হ্যাঁ, বন আদালত। বন আদালতে নিয়ে গেছে, সেখানে আপনাকে কিংবা আপনার স্ত্রীকে ঢুকতে দেয় নাই, শুধু মেয়েকে নিয়ে গেছে। হ্যাঁ, সে মেয়েকে নিয়েছে, বা আমার মেয়েকে আমার সাথে কথা বলতেও দেয় নাই। আচ্ছা, তাইলে এমন কিছু হইতে পারে কিনা যে পুলিশ কোনো জোর করে তার থেকে কোনো স্বীকারোক্তি আদায় করেছে বা ভিডিও করেছে, সেটার বলে তারা এরকম মিথ্যাচার প্রচার করতেছে, এমন হতে পারে কিনা? হুজুর, আমি এই বিষয়ে আমি কি বলবো আপনাকে? আপনি তো না না, আমি তো কালকের ঘটনাটা কিছু মনে করি নাই। কালকে যখন আপনি আমাকে বললেন যে হুজুর আমাদেরকে নিয়ে আমার মেয়েকে নিয়ে গেল, তো মেয়েকে নিয়ে অনেকক্ষণ রাখছিল, এখন কি ওই ভিতরে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, এবং আমাকে পুলিশ মেয়ের সাথে ওই সময় কথা বলতে দেয় না, ভিতরে ঢুকতেও দেয় নাই, আমার স্ত্রীকেও ভিতরে ঢুকতে দেয় নাই, এই কথা আপনি বলছিলেন। তখন আমি ভাবছিলাম হয়তো মেয়েকে আলাদা তারা কিছু জিজ্ঞেস করতে চাইছে, এরকম ভাবছিলাম। কিন্তু আজকে যখন এই পুলিশের ভেরিফাইড পেজ থেকে এই তথ্যগুলো আসতেছে, এখন তো মনে হচ্ছে যে পুলিশ মেয়েকে দিয়ে এমন কিছু বলায় তার কোনো জবানবন্দি নিয়েও থাকতে পারে। হ্যাঁ, হতে পারে। অথচ আপনি যখন গতকাল রাত্রে যখন আমরা লাইভে আসলাম ফেস দ্য পিপলে, তখন কিন্তু পুলিশ বলতেছে মেয়ে খুব অসুস্থ, মেয়ের সাথে কেউ কথা বলতে পারবে না, এগুলো বলছে। ফেস দ্য পিপলে লাইভে আমরা চাইলাম মেয়ে কথা বলবে, মেয়ের মার সাথে থাকবে, কিন্তু ওই সময় কিন্তু মানে কৌশল করলো তারা যে হাসপাতাল, আমার ওয়াইফ তো ওখান থেকে বেরাইতে যায় নাই। মানে আপনি লাইভে কথা বলছিলেন, তখন আপনার ওয়াইফও চাইছিল বের হয়ে লাইভে কথা বলবে, কিন্তু বেরোতে দেয় নাই। না, ওখানে আটকে রাখছিল ওই জায়গায়, হাসপাতালের ভিতরে। আচ্ছা, তো আপনি তো গতকাল লাইভটা করেছিলেন হাসপাতালের বাইরে থেকে। হ্যাঁ, আমি হাসপাতালের বাইরে, মানে গাইনি বিভাগের ভিতরে ছিল ওরা, আমরা তার বাইরে ছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। আমি হয়তো কোনো তথ্য জানার জন্য আবার আপনাকে কল করতে পারি, আপনি একটু আমার কল রিসিভ করবেন, অন্য কেউ কল করলে কেটে দিয়েন, মানে আমি যেন কল আপনাকে যেন ব্যস্ত না দেখায়, প্লিজ। ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার নাম আমি সেভ করে রাখছি। আচ্ছা, ওই যে বাড়িওয়ালার নাম্বারটা দিতে বলছিলাম, দিছিলেন? হ্যাঁ, এই যে সাথে সাথে দিছি, আপনাকেও না দিলাম। আচ্ছা আচ্ছা, লাস্টে কত? বাড়িওয়ালার নাম্বারে লাস্টে কত? থাকেন, আমি বের করতেছি। লাস্টে কত? বাড়িওয়ালার নাম্বার কয়েকটা নাম্বার আমার কাছে পাঠাইছে, আমি এখন আচ্ছা 846 তো কোনো নাম্বার পাঠাই নাই, একটা নাম্বার 08082 লাস্টে একটা আইছে। আর আরেকটা আছে মেয়ের মান নাম্বার, সেটার লাস্টে 71। আচ্ছা, আমি কল দিয়ে দেখতেছি কোনটা নাম্বার। আচ্ছা, আপনি কাটেন, আমি কল দিলেই বুঝতে পারবো না। আচ্ছা, এটাই সম্ভবত পাঠাইছে বাড়িওয়ালার নাম্বার মনে হয়, দেখি একটু চেক করে। এই যে আমি এখন মেয়ে যেই বাসায় মেয়ের পরিবার ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার কাছে ফোন দিচ্ছি। এখন রেকর্ড করা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আতাউর রহমান বিক্রমপুরী বলছি। জি, আমি ট্রাই করার জন্য ফোন দিয়েছিলাম একবার, যে কোনটা আপনার নাম্বার। আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম মুজিবুর শিকদার। মুজিবুর শিকদার।
যে আপনার বাসাটা কোথায়? মৌচাকে। গাজীপুরের মৌচাকে। আচ্ছা, আপনি আমাকে সম্ভবত চিনবেন। আমি ওই যে যেই দিন মামলা নিল পুলিশ, ওই দিন আমি থানায় ছিলাম, থানায় গিয়েছিলাম রাতে, এবং পরে ওখানে লাইভ টাইপ করেছিলাম। আপনি কি থানায় ছিলেন তখন? আপনার নাম কি মুজিবুর নাকি? না, আমার নাম আতাউর রহমান বিক্রমপুরী। ও, মানে মামলা কোন দিনে, যে প্রথম যেদিন একবার 2 মাস আগে যে? না, ওটা তো মামলা না, ওটা তো জিডি ছিল, নিখোঁজ জিডি ছিল। ও, নাইলে ওই যে পরে যে মামলা করছে ওটা আমি ওই সময় আসলাম না। আচ্ছা, মানে গত যে 2-3 দিন আগে যে মামলা হয়েছে এই সময় ছিলেন না আপনি? আচ্ছা না না। আচ্ছা, ওই আশামণির বাবা কি আপনার বাড়িতে ভাড়া থাকতো? আশামণিরা? আচ্ছা, আর ওই যে লোকনাথও কি আপনার বাসায় ভাড়া থাকতো? হ্যাঁ, লোকনাথ আমার বাসা ভাড়া। আচ্ছা, আপনাকে স্পেসিফিক যে তথ্যটা জানার জন্য ফোন দিয়েছি, এই যে আশামণি যে গুম হয়ে গেল, 3 দিন ছিল না, ইতিপূর্বে কি এরকম কখনো আশামণি বাসা থেকে মিসিং হয়েছে? না না, ইতিপূর্বে কখনো হয় নাই না? না না। আচ্ছা আচ্ছা, তো এই তথ্য যদি প্রশাসন আপনাদের কাছে জানতে চায়, প্রশাসনের সামনে বলতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো আপনি যেহেতু বাড়িওয়ালা, আপনার সাক্ষ্যটা গুরুত্বপূর্ণ। আমরা বলবো যে যেটা সত্য জানেন, যে যাহা বলিব সত্য বলিব, সত্য জি, সত্যই তো আমি তো সত্যই বলবো, কিন্তু আমি ওইখানে তো থাকি না, আমি ওই বাড়িতে থাকি না, আমি থাকি আবার আরেক জায়গায়। কোথায়? মৌচাকেই অন্য বাড়িতে থাকি আর কি। কিন্তু এইবার যখন ও নিখোঁজ হয়েছে তখন তো ঘটনা আপনার সাথে সাথে জানাইছে না? ঘটনার সাথে সাথে জানাইছে বলতে মনে হয় না, যেদিন নিখোঁজ হয় এইবার, হ্যাঁ হ্যাঁ, মানে 2 মাস আগে যে নিখোঁজ হয় ওই সময়। হ্যাঁ, তাইলে যদি এর আগের নিখোঁজগুলো সত্য হইতো, যেমন এইবার যে নিখোঁজ হয়েছে আপনি জানতে পারছেন, তাহলে আগেও যদি নিখোঁজ হয়েছে তাহলে তো জানতেন আপনি। না, আগে নিখোঁজ হয় নাই তো, এইবার তো নিখোঁজ হয়েছে। আচ্ছা, এর আগে কখনো নিখোঁজ হয় নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাসা ওখান থেকে দূরত্ব কতটুকু? বেশি একটা দূর না, 2-1 মিনিটের রাস্তা আর কি, 2 মিনিট। ও, 2-1 মিনিট। আচ্ছা, তাহলে এইবার যখন মেয়েকে পাওয়া যাচ্ছিল না তখন আপনি জিডি করার জন্য সাথে গেছিলেন? জি, গেছিলাম। তাহলে এর আগেও যদি মেয়ে নিখোঁজ থাকতো তাহলে তো অবশ্যই আপনাকে জানাইতো, এবং ওই সময়ও জিডি করতে যাইতো মেয়ের বাপ। হ্যাঁ হ্যাঁ। এইবার যেমন নিখোঁজ হওয়ার সাথে সাথে জিডি করতে গেছে, তাহলে এর আগেও যদি নিখোঁজ হয়ে থাকতো তাহলে মেয়ের বাপ অবশ্যই জিডি করতে যাইতো। অবশ্যই দেখতো, হ্যাঁ ঠিকই আছে। কারণ মেয়ের বাপের এমন তো না যে মেয়ের দাম এখন বেড়ে গেছে, আগে কম ছিল, এমন তো আর না। না, তাহলে 2 মাস আগে মেয়ে 3 দিন নিখোঁজ ছিল, যেই দিন নিখোঁজ ওনারা নিশ্চিত হয়েছে যে পাওয়া যাচ্ছে না, মাদ্রাসায় গিয়েও পাওয়া যাচ্ছে না, তখন আপনাকে জানাইছে, আপনাকে সাথে নিয়ে থানায় নিয়ে জিডি করেছে। আর তাহলে আপনি বলতেছেন ইতিপূর্বে যদি নিখোঁজ হতো তাহলে অবশ্যই তো আপনি জানতেন, এবং জিডির মতো একটা বিষয় হইতো। হ্যাঁ জি জি, এবং কালিয়াকৈর যে থানা পুলিশ, সেও কিন্তু আমাদেরকে স্পষ্টই কথা বলেছিল, এবং তাকে আমার কাছে আন্তরিক মনে হয়েছিল, সেও কিন্তু এরকম মেয়েকে দোষ দিয়ে কোনো কথা বলে নাই তখনও। কিন্তু এখন বাংলাদেশ পুলিশের যে ভেরিফাইড পেজ, এই পেজ থেকে প্রচার করা হচ্ছে যে এই মেয়ে এই ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, ইতিপূর্বেও ছেলের হাত ধরে 2 বার পালায় গেছে, এইবারও সেরকমই পালায় গেছে। অথচ মেয়ের বাপ যেটা বলল আমাকে, যে লোকনাথের বউ আপনার বাসা ছেড়ে যে নতুন বাসা নিছে, এটা কোথায় আপনি জানেন? নতুন যে বাসাটা নিছে? না, লোকনাথের বউ বাসা ছেড়ে তো লোকনাথের যে বাড়ি, গ্রামের বাড়ি, ওইখানে নিয়ে গেছে, আমাদের এখান থেকে ওইখানে নিয়ে গেছে। তারপরে ওইখান থেকে লোকনাথের বউ ওইখান থেকে ওই বাসায় থেকে, মানে লোকনাথ বাড়ি থেকে পরে কোথায় গেছে, কি হয়েছে না হয়েছে ওটা আমরা জানি না, কিন্তু আমার এখান থেকে লোকনাথের ভোরে লোকনাথ বাড়িতে নিয়ে গেছে। জি, তাহলে আপনার ওই লোকনাথের বউ আপনার ওখান থেকে যাওয়ার পরে মেয়ের সাথে যোগাযোগ করতো ভিডিও কলে, ওর বাপ বললো যেটা। কিন্তু এখানে ওই যে কি চন্দ্র দাস, জয়চন্দ্র দাস যে মেয়ের সাথে কথা বলে কি বলে না, এই ব্যাপারে মেয়ের বাপ কিছু জানে না। মেয়ের বাপ বিষয়টাকে নিয়েছে যে লোকনাথের বউ কথা বলতেছে, লোকনাথের মা কথা বলতেছে, লোকনাথ কথা বলতেছে, যে একটা ওই প্রতিবেশী সুলভ যে একটা হৃদ্যতা ছিল, ওই হৃদ্যতার ভিত্তিতেই ওনারা বিষয়টা নর্মাল ভাবে নিয়েছেন, এই যে ভিডিও কলে কথা বলাকে।
বুঝতে পারছেন? এটাই। এখন পুলিশ এটাকে প্রেমের সম্পর্ক প্রমাণ করার জন্য, প্রেমের সম্পর্ক পুলিশ বলতো, এটা আমার আপত্তি ছিল না। 13 বছরের মেয়ের দেখতে যত ছোটই হোক, 13 বছরে মেয়েদের মধ্যে ফিলিংস চলে আসে, সেই হিসাবে ছেলে তাকে চকলেট খাওয়াইছে, ছেলে তাকে এই যে মনে করেন যে বিভিন্ন লুডো খেলছে, তার সাথে বিভিন্ন ফিলিংসের কথা হয়তো বলছে, ফিলিংস আসতে পারে। এটাকে প্রেম দিয়ে ব্যাখ্যা করলে প্রেম, এটাকে বিশ্বাস দিয়ে ব্যাখ্যা করলে বিশ্বাস, এটাকে আস্থা দিয়ে ব্যাখ্যা করলে আস্থা, এটা সমস্যা না। কিন্তু পুলিশ যেভাবে নাটকটা সাজাচ্ছে যে 2 দিন এর আগেও মেয়ে পালাই গেছিল ছেলের সাথে এবং সে আবার ফিরেও আসছে, কথা বুঝতে পারছেন? না না, এরকম কোন ঘটনা আমি জানিও না, আর আমার বাসায় থাকতে এরকম কোন ঘটনা হয়ও নাই। জি জি, এই মুহূর্তে আপনাকে পুরো বিশ্ব শুনতেছে, পুরো বাংলাদেশ শুনতেছে। আপনার সাথে আমি কথাগুলো বলতেছি, পুরো বাংলাদেশ শুনতেছে, ঠিক আছে? তো আপনাদের আমি বলবো যেটা সত্য সেটাই, এখন যেটা বললেন এটাই সত্যটাই বলতে থাকবেন, এবং পুরো বাংলাদেশের তৌহিদি জনতা আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার যেটা সত্য, আমি বলছি না যে মেয়ের ভিকটিমের পক্ষে আপনি বানায় কিছু বলেন, আমাদের পক্ষে বানায় কিছু বলেন। আমার কথা আমরা সত্যটা উদ্ঘাটন করতে চাই। আমরা যেটা দাবি করেছি এটা মিথ্যা প্রমাণিত হলে আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমি তো গতকাল ফেসবুক লাইভে বলেছি যে আমি ঘটনার তদন্তের মাধ্যমে যারা সাক্ষী দিচ্ছে তাদের মাধ্যমে যেটুকু জানছি সেটুকুই প্রচার করছি। আমি তার ঘটনার সময় ছিলাম না। এখন আপনারা আমাকে যেটুকু তথ্য দিবেন, এটুকু যদি মিথ্যা হয় আমার কিন্তু কিছু হবে না। কিন্তু আপনি মিথ্যা বললে তখন আপনি ধরেন অন্তত সামাজিকভাবেও তো একটা শিকার হবেন যে আপনি মিথ্যা কেন বললেন। তো যাই হোক, মেয়ের পক্ষ থেকে তো আপনার কোনো, মেয়ের প্রতিবেশী, মেয়ের আত্মীয় স্বজন, কারো পক্ষ থেকে আপনার উপর কোনো চাপ আছে? না না না, কোনো চাপ নেই। আপনার সাথে আমার দেখা হয়েছে? না না, আপনার সাথে দেখা হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো জাস্ট আমি আপনার নাম্বারটা সংগ্রহ করেছি, মেয়ের বাপকে পাঠাইতে বলছিলাম এর আগে, ওই যে তো আমি ট্রাই করলাম যে আপনার নাম্বারটা সঠিক। তো যাই হোক, আপনার নামটা আবার বলবেন, একটু নোট করে রাখবেন। আমার নাম মুজিবুর শিকদার। মুজিবুর শিকদার। আপনার আব্বার নাম? আমার আব্বা মৃত আকবর আলী শিকদার। মৃত আকবর আলী শিকদার। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা, আমি যদি ফোন করি ভয় পাবেন না, এটা মনে করেন না যে এই হুজুর আপনাকে বিপদে ফেলাই দেবে। আমার কারণে আলহামদুলিল্লাহ এখনো কেউ বিপদে পড়ে নাই, আর যদি আমার কারণে কেউ বিপদে পড়ে তার জন্য আমি জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলছেন না? কথা হলো, মনে করেন আমরা তো আসলে এত কিছু বুঝি না, আইন কারণ এত কিছু বুঝি না, আমরা সাধারণ মানুষ, অনেক সময় অনেক কথা বলতে ভুলে যাই, অনেক সময় অনেক কিছু মনেও থাকে না। হ্যাঁ, আবার আমি শারীরিকভাবে আমি একটু অসুস্থ আছি, মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছি। সেদিন গত 2 দিন আগেও মেডিকেলে থেকে আসছি আমি। হ্যাঁ, নানান দিকে আমার একটু মনে করেন যে অসুস্থ আছি আমি। আচ্ছা, আমার মতো এরকম অনেকে কি আপনার কাছে ফোন করতেছে? এরকম ফোন তো করতেছে যে সাংবাদিক, মনে করেন সাংবাদিক, তাদের যে ফাঁড়ির পুলিশও ফোন দিতেছে, বিভিন্ন কাছে ফোন আসতেছে। এত কারা কারা যে এত ফোন দিতেছে এগুলো তো আমি জানি না। একবার বলে তাহলে ফোন দিলে আপনি করেন, ফোন রিসিভ করেন না। আবার আমি বলে দিচ্ছি ফোন রিসিভ করুন না, আবার ফোনটা থেকে কোনটা। ও আপনাকে বলতেছে ফোন দিলে ফোন রিসিভ করেন না? আচ্ছা, এটা মনে কি বলতেছে আর কি জনগণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবার মনে করেন যদি রিসিভ না করি আবার কোনটা থেকে কোনটা হয়, এরাও আবার ভয় পেয়ে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আতাউর রহমান বিক্রমপুরী, সারা দেশে আপনার এলাকার মানুষকে জিজ্ঞেস করেন যারা অন্তত অনলাইনে যুক্ত আছে, আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করি নাই এবং কোনো অপরাধীকে ছাড়ও দেই নাই। কথা বুঝতে পারছেন? এবং আপনি যদি বিপদে পড়েন আপনার পাশে আমি দাঁড়াবো। শুধু এই ক্ষেত্রে না, যদি অন্যায়ভাবে আপনি বিপদে পড়েন, আপনি যে আমার সাহায্য চান, আমি সেক্ষেত্রেও দাঁড়াবো। আমার জীবনটাকে, যেদিন আমি আয়নাঘর থেকে ফিরে আসছি, আয়নাঘর থেকে আমি আয়নাঘরের জীবন তলাশ, আয়নাঘর থেকে আমার মাওলা তার বিশেষ রহমতে, তার খাস রহমতে আমাকে যখন বাঁচায় আনছেন, ফিরে আনছেন, তখনই আমি বুঝেছি যে এই জীবনটা আল্লাহর। ওইখান থেকে বের হয়ে আসার মতো ক্ষমতা আমার ছিল না। কথা বলছেন? তাহলে যেই আল্লাহ আমাকে আয়নাঘর থেকে ফিরাতে পারে। একবার ইন্ডিয়াতে আমি ট্রেনের দুর্ঘটনায় মারা যেতাম, মানে সামান্য মুহূর্তের জন্য আমি বেঁচে গেছি, পিছনে ট্রেন আসতেছিল আমি দেখি নাই। এরকম কয়েকবার আমার মাওলা আমার জীবন বাঁচাইছে। বিশেষ করে আয়নাঘর থেকে আসার পর আমি প্রতিজ্ঞা করছি যে আমার জীবনটা আমি মানুষের কল্যাণে অক্ষ করে দিয়েছি। আমার এই জীবনে অনেক কিছু ভোগ করেছি আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো কিছু ভোগ করার আর ওরকম খায়েশ নাই, ইচ্ছা নাই। কথা বলছেন? আপনি টেনশন করবেন না, আমি যদি বেঁচে থাকি তো তাহলে তো আপনার পাশে থাকবো, আর আমি বেঁচে না থাকলে
আল্লাহুল হাই, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর উপর ভরসা করবেন, হ্যাঁ আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ আপনার পাশে আছেন। মুসলমান যারা আল্লাহর বিশ্বাস করে তাদের আর কেউ না থাকলেও আল্লাহ। জি জি জি, তো ঠিক আছে, আমি আমার নাম্বারটা প্লিজ সেভ করে রাখবেন। আমি এবং যদি কোনো হুমকি দমকি আসে কোনো জায়গা থেকে যে বিক্রমপুরি ফোন রিসিভ করবেন না বা অমুকের ফোন রিসিভ, এই ধরনের কথাবার্তা শোনেন, ওই নাম্বারটা আমাকে বলে দেবেন একটু, আপনি মিস কল দিলে আমি কল ব্যাক করবো ইনশাল্লাহ। আর গাজীপুরে আসলে আমি দেখা করবো ইনশাল্লাহ। এবং গাজীপুরে আমাদের যে দিনী সার্কেল আছে আমি পরিচয় করে দিয়ে আসবো, যাতে আপনার উপর কোনো, দেখেন পুলিশের আপনি ফোন করলে 999-এ ফোন করবেন, ধরতেও পারে নাও পারে, পুলিশ আসতেও পারে নাও পারে, কিন্তু বিক্রমপুরীর যে লোক, আমার যারা বন্ধু সার্কেল আছে, আমার যারা সারা বাংলাদেশি কর্মী আছে, তাদেরকে বলার সাথে সাথে জীবন বাজি রেখে চলে যাবেন ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? যে কোনো বিপদে আপনি ওই এই বাড়ি যদি কেউ হুমকি দমকি দেয় আপনি আমাকে জানাবেন, আমি শুধু গাজীপুরের ভাইদেরকে একটা ফোন দেবো, সাথে সাথে দেখবেন আপনার বাসার নিরাপত্তা দেওয়ার জন্য তারা তাদের বুক পেতে দেবে ইনশাল্লাহ। ওকে ওকে, জি ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দেখেন এখানে স্পষ্ট বাড়িওয়ালা বলল যে ইতিপূর্বে কখনোই মেয়ে মিসিং হয়নি, আর এইবার মিসিং হওয়ার 3 দিন পরে কিন্তু জিডি করেনি। এইবার বলতেছি কেন, একমাত্র বার, এই একমাত্র বার যখন মিসিং হয়েছে, যেই দিন মিসিং হয়েছে ওই দিনই খোঁজাখুঁজি হয়েছে, ওই দিনই জিডি হয়েছে, ওই দিনই থানায় জিডি হয়েছে। তাহলে ইতিপূর্বে 2 বার মিসিং হইলো, মেয়ে জানে না, মানে মেয়ের মা জানে না, মেয়ের বাপ জানে না, মেয়ের বাড়িওয়ালা জানে না, পুলিশ জেনে গেল। আর পুলিশ যে তথ্যটা প্রচার করলো, প্রচার করার সময় মেয়ের মা বাবার কাছ থেকে, ভিকটিম পক্ষের কাছ থেকে পুলিশ কি ভেরিফাই করেছিল তথ্য, নাকি হিন্দুত্ববাদীরা যা বলেছে তাই লিখে দিয়েছে, ইসকনের দালালরা যা বলেছে পুলিশ তাই লিখে দিয়েছে? এবার আমরা মেয়ের মায়ের কাছে ফোন করবো ইনশাল্লাহ। মেয়ের মায়ের নাম্বারটা আমি নিয়েছি, এখনো কথা হয়নি। মেয়ের মার সাথে আমি আল্লাহ, এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আতাউর রহমান বিক্রমপুরী। ওই যে আপনার মেয়ের ওই সময় যে ওই যে থানায় গেছিলাম, মেয়ের সাথে কথা বললাম, আপনার মেয়ে কান্নাকাটি করলো, চিনতে পারছেন? আপনি একটু জোরে কথা বলুন, আমার কথা শোনা যায় না। হ্যালো, আপনি কোথায় আছেন? হাসপাতালে? আপনার মেয়েকে নিয়ে এখনো হাসপাতালে আছেন? মেয়ের কি অবস্থা এখন? জি, ও ওই যে ঝাড়ফুঁক করার যে দরকার ছিল বলতেছিলেন, যে তাকে হয়তো জাদু করা হয়েছে, এটা বলতেছিলেন। যে এখন ঝাড়ফুঁক করার জন্য তো আমি আলেম পাঠাইছিলাম, ওই যে পুলিশ, ওইখানে যে পুলিশ আছে সে নাকি সহযোগিতা করে নাই, বুঝছেন? আমি আবার লোক পাঠাবো এবার, সমস্যা নেই। হ্যালো, আচ্ছা, এখন ওর শারীরিক অবস্থা কেমন আছে? এমনি মানসিকভাবে অ্যাবনর্মাল আছে এটা বুঝতেছি, কিন্তু শারীরিকভাবে কেমন আছে? শারীরিকভাবে যে হাঁটাচলা করতে পারতেছে এখন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই তার জন্য দোয়া করছি। আমার মাদ্রাসার সকল ছাত্রছাত্রীকে আপনার মেয়ের নাম বলছি, মেয়ের কথা বলছি বইলা, আমার মাদ্রাসার সবাইকে নিয়ে আপনার মেয়ের সুস্থতার জন্য আমরা দোয়া করছি, বুঝছেন? আচ্ছা, আমি আপনাকে আরো কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি যেটা সত্য জানেন ওইটাই বলবেন, ঠিক আছে? হ্যালো, আচ্ছা, এই যে আশামণি যখন নিখোঁজ হইল, কয়টার সময় আপনারা আইসা আমাকে নিখোঁজ পাইছেন? মানে আপনি অফিস থেকে, গার্মেন্টস থেকে আসছিলেন কয়টায়? আমি তো লাঞ্চে আই 12:30টায়। একটু জোরে বলেন না, আপনার কথা একটু জোরে বলেন। 12:30টায়। হ্যাঁ, এভাবে জোরে জোরে বলবেন, এত আস্তে বললে হবে না তো। এখন তো আপনার মেয়ের বিচার দরকার, কথা স্পষ্ট বলতে হবে। হ্যাঁ, কয়টায়? ওই আমি তো যে সকালে গেছি 8টার সময় না, ওই সময় মাদ্রাসায় কাছাকাছি রাইতে আমি অফিসে ঢুকছি। মাদ্রাসায় যাও। আচ্ছা,
এখন ওরা আব্বু উঠে দেখে নাই, হুম, মোবাইল নাই। পরে মানে মোবাইলও নাই। হ্যাঁ খোঁজ হয়েছে, পরে শুনি মাদ্রাসায়ও নাই। পরে আমি বাসায় আয়া পরে লাঞ্চে দেয় আবার ছুটি নিয়ে আইছি। আচ্ছা, আয়া পরে খোঁজ করছি আত্মীয় স্বজনের বাসায়, জি ওখানে যায় নাই। জি। পরে আমি আমার মেয়ের খোঁজ তার নামে একটা জিডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এবার নিখোঁজ যেই দিন হইলো ওই দিনই কি জিডি করছেন নাকি তারপর দিন? মানে থানায় যে আপনারা ডায়েরিটা করেছিলেন ওই দিনই করেছেন? ওটা মানে রাত দিনটা বেশ। মানে ওই যে থানায় গেছিলেন কখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই দিন খোঁজাখুঁজি করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে যেই দিন মিসিং হয়েছে আপনার স্বামী তো বললো যে বাড়িওয়ালাও বললো যে তারা একসাথে গেছে ওই দিনই, যেদিন হারাইছে ওই দিনই। ওই দিন আমার ওটা ভালো মতো খেয়াল নাই, আমি ফোন দিয়েছিলাম আমার আঙ্কেল। আপনারা তো দুইটা থানায় গেছেন, একবার কালিকা মৌচাক গেছেন আর একবার কালিয়াকড়ি গেছেন। হ্যাঁ ওটা আমার কোনো স্মরণ নাই। তাইলে ঠিক আছে, প্রথম দিন তাইলে ওই প্রথম দিন মৌচাক যাওয়া হয়েছিল, পরের দিন তাইলে কালিয়াকড়ি গেছিল। আমার মানে আপনাদের দুইজনের কথা সমন্বয় করতে পারছি আমি, সমস্যা নেই। আপনার স্বামীটা বলছিল প্রথম দিন যাওয়া হয়েছিল মৌচাক, তারপরে গেছেন কালিয়াকড়ি। মৌচাক মানে পুলিশ ফাঁড়ি, ওটা থানা না, ওটা ফাঁড়ি নাকি? মানে বাসার সবাই বলছে বান্ধবী বা তার বাসায় যায় থাকে আচ্ছা, যাই হোক, বান্ধবীর বাসায় যাইতে পারে, মাদ্রাসায় থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। আপনার খোঁজাখুঁজি করে যখন পান নাই তখন জিডি করছেন। ইতিপূর্বে কি আপনার মেয়ে এরকম কখনো হারাইছিল? না না কোনোদিন যায় নাই আমার মেয়ে, আমার ছাড়া ওর আপু ছাড়া কোনোদিন কারোর সাথে যায় নাই বা কথাবার্তাও নাই। কোনোদিন যায় নাই কারোর সাথে? না না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বোঝা গেল যে ও কোনোদিন কারোর সাথে ইতিপূর্বে যায় নাই। আপনার তারপর একটু ভালো মতো মনে করে দেখেন তো। আমি আমার মেয়েকেও জিজ্ঞাসি, ওর আব্বু জিজ্ঞাসি ফোনে, আম্মু আরো কোনোদিন গেছিলাম? না না। আমিও কই না, কোনোদিনের জন্য তো যাইনি। আমার বাসায় সবাইকে জিজ্ঞেস না, আর কোনোদিনও তো কারো বাসায় যাইনি। খাওয়া তো যায় বাসায় গোসল মোসল দেয়, খাওয়া দেয়, আবার ডিউটিতে যায়, ডিউটির পর যায় আশ্রের সময় একবার আয়। আর ও মাদ্রাসায় কয়টা থেকে কয়টা পর্যন্ত যায়? 8টা যায়, 8টা যায় ধরো 12:30 আগে আই। আমার লাঞ্চের আগে ওরা 2 জনে হাজির হয়। আর দেখি গোসল মোসল দেয় আমার মুখ, দেওয়ার পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে 2টায় যায়, 2টায় থেকে আশ্রের পর ফেরায়। আচ্ছা, আপনাদের বাসার যে মোবাইলটা ওটা কি সবসময় বাসায় থাকে নাকি আপনারা কাজে নিয়ে যান? ওটা হলো বাসায় থাকে, বলতে ওরা আব্বু আসে নাইট ফাইট করে হয়তো একটু দেখে, ওরা 2 ভাই বোনে ওই দেখে গেম খেলে। হ্যাঁ, ওর আব্বু বলতেছিল যে ওরা একটু গেমস টেম খেলে, এই জন্য মোবাইল বাসায় থাকে। আচ্ছা, আর একটা বিষয় হলো ওই যে লোকনাথের স্ত্রী আপনার মেয়ের সাথে লোকনাথের মা আপনাদের বাসা থেকে যাওয়ার পর যে ভিডিও কলে কথাবার্তা বলতো, আপনার স্বামী বললো, আপনি এই বিষয়ে কিছু জানেন? একদিন কথা বলছে, ফোন দিছে আমার সামনে। আচ্ছা, আন্টি ফোন দিছে, আমি কই তাহলে রিসিভ করো। পরে আমি কথা কইছি লোকনাথের মা কথা কইছে, বাবা কথা কয় নাই, লোকনাথ কথা কইছে আর অন্য লোকনাথের বউ। মানে আপনি আপনার সামনে যেদিন ফোন দিয়েছে সেদিন লোকনাথ কথা বলেছে আর লোকনাথের স্ত্রী কথা বলেছে? হ্যাঁ, আর অন্য লোকনাথের মা, ওটা মানে দেশে গেছে, বাচ্চা নষ্ট হওয়ার পরে এই ঘটনা। বাসা চেঞ্জ করার পরে? হ্যাঁ, লোকনাথের বউর বাচ্চা নষ্ট হয়েছে না, তখন বাড়িতে যায় ফোন দিচ্ছে। আচ্ছা, তাহলে তো এখানে স্পষ্ট যে লোকনাথের বউ এই যে যোগাযোগ রক্ষা মানে এখানে জড়িত আছে, স্পষ্টই বোঝা যাচ্ছে। তাহলে এখানে তাহলে আপনারা এজাহারে লোকনাথের স্ত্রীর নাম উল্লেখ করেন নাই কেন? লোকনাথের মানে বউয়ের কথা আমি ওইখানে বলছি, পরে তোমার ভাই কয় এই 3টায় ধরলে হবে, ওটা
মেয়ে মানুষ, এখন ওটা করে হরিহাট করা লাগে, সেই জন্য তার কথা বলেনি। ও মানে মেয়ে মানুষ বলে পুলিশ ছাড় দিয়ে দিছে। এখন আমার মেয়ে যেখানে যেখানে বলার দরকার ওর বউয়ের কথাও বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আমার নাম্বারটা সেভ করে রাখেন, আর কেউ যদি কোনো ডিস্টার্ব করে কিছু করে সাথে সাথে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? কেউ যদি উল্টাপাল্টা কোনো কিছু করতে চায়, আর মেয়েকে একা ছাড়বেন না, ওকে দেখা ও এসে মেরেও ফেলতে পারে। আচ্ছা, ও যে মানসিক, ওই যে বলতেছিলেন যে একটা অ্যাবনর্মালপনা হয়ে থাকে, কথা জিজ্ঞেস করলে কথার উত্তর দেয় না, আর এটা কি সত্য? হ্যালো, এখন কথাবার্তা একটু পরে, আগে কথাবার্তা করছিল না। আচ্ছা, ওর আব্বা বললো ওকে নাকি ওই যে কোন আদালতে নিয়ে গিয়েছিল, আপনাদেরকে বাইরে রেখেছে, ভিতরে অনেকক্ষণ রেখেছিল, কি কথা হয়েছে না হয়েছে আপনাদেরকে জানতে দেওয়া হয় নাই? এখন আসলে ভাইয়া আমার নাম্বারটা দিয়ে আমি এখন বাইরে যাই আর কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না বাইরে যায় না, আপনি কথা ওখানে বলেন, কোনো সমস্যা নেই। এখন আপনার কথা সারা বাংলাদেশের মানুষ শুনতেছে, কথা বলছেন, আমি লাইভে আছি। আমি এতক্ষণ বলি না যে আপনি হয়তো নার্ভাস হবেন, আপনি যে আমার সাথে এতক্ষণ কথা বলতেছেন এটা সারা বাংলাদেশের মানুষ শুনতেছে। আচ্ছা, এই যে আপনাকে আমি ফোন দিয়েছি, ইতিপূর্বে কি আপনাকে আমি কখনো ফোন দিয়েছি? না না, আপনার নাম্বার আমার কাছে ছিল না, এইমাত্র আপনার নাম্বার আমার কাছে একজনের কাছে চাইছি, পাঠাইছি আর কি। তো যাই হোক, তো আমি এখন লাইভে আছি, আমার নাম্বারে লাস্টে 60 এই নাম্বারটা অবশ্যই রিসিভ করবেন ফোন দেওয়ার সাথে সাথে, বুঝছেন? অবশ্যই রিসিভ করবেন। আর কোনো ধরনের সহায়তা লাগলে ওই যে হেফাজতে ইসলামের আলেমরা আপনাদের কোনো আর্থিক প্রয়োজন হলে ওনারা দায়িত্ব নিয়েছে, জানাতে বলছে, বুঝছেন? হেফাজতে ইসলামের পক্ষ থেকে এবং বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে দুই জায়গা থেকে আমাকে জানাইছে যদি কোনো ওই যে মেয়েটার সুস্থতার জন্য মামলা চালানোর জন্য আর্থিক সহযোগিতা লাগে তাহলে হেফাজতে ইসলাম থেকেও দেবে, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন থেকেও দেবে। এজন্য আপনাদের কোনো টেনশন নাই, ওর চিকিৎসা, ওর খাওয়া দাওয়া যাতে ও দ্রুত সুস্থ হয়ে যায় সেই চেষ্টা করেন। হ্যাঁ, ও হাসপাতালের ভিতরে ছিল বলে তো গতকাল ওই যে ফেস দ্য পিপলে আপনাকে যে বললাম যে একটু কথা, ওই যে আপনার স্বামী বলছিল কিনা যে লাইভে কথা বলার জন্য বলছিল? কখন? কালকে রাত্রে। আপনার সাথে? না না না, ওই যে আপনার মেয়েকে সহ লাইভে এসে কথা বলতে বলছিল, এটা একটা সাংবাদিকরা, ওই যে কালকে রাত 11:30টার দিকে। এখন হলো মানে আমার মেয়ে দেখে নেই, আমার দেখে। তো আপনি তো লাইভে আসেননি, কই ছিলেন আপনি? আমার মেয়ে দেখে নেই, আমার দেখছিল ম্যাডামেরা যাইতে। মানে ম্যাডামরা লাইভে কথা বলার জন্য আপনাকে বেরোতে দেয়নি? হ্যাঁ, কয় তুমি যখন বের হও তাহলে এখানে আসতে পারবে না, আমরাই পাহারা দিব, আমরাই সব করবো। আচ্ছা আচ্ছা, এখন এই যে আপনাকে যে শাসাচ্ছে, আপনার মেয়ে কই, এই শাসাচ্ছে কে আপনাকে? এখন শোনেন, আর ম্যাডামেরাও ভয়ে আছে, দুঃখেল আমার মেয়েকে এখান থেকে কেউ নিয়ে যায়, তো ওদের উপরে প্রেশার পড়বে, এটা এখন তো ঠিক, আমি এটা মানি। না না না, কালকে হাজার হাজার মানুষের সামনে আমরা লাইভ করব, তাদেরকে বললাম, সব কিছু করা হলো, তারা বললো যে মেয়েকে লাইভে দেওয়া যাবে না, মেয়ে অসুস্থ। আমরা অনুরোধ করলাম যে অসুস্থ মেয়েকে দেওয়া যাবে না, আমরা ঠিক আছে অসুস্থ মেয়েকে দেওয়া যাবে, মেয়ের মাকে দেন। তো আপনি ওই ভিতরে কোনো ভিডিও করা যাবে না, তাই আপনার স্বামী গেটে দাঁড়াইছিল, ওইখানে দাঁড়াই তো আপনার স্বামী কথা বলছে। আচ্ছা যাই হোক, পরে আবার আপনার সাথে আমি ফোন দিলে আপনি কথা বলেন, ঠিক আছে? গতকাল ফেস দ্য পিপলে লাইভে আসছিল, আপনারা দেখেছেন। ওই সময় সাইফুল সাগর ভাই বারবার অনুরোধ করেছিল যে মেয়েও যেন থাকে, এবং প্রথমে আমি কালিয়াকৈর থানা পুলিশের কাছে বলেছিলাম, তো কালিয়াকৈর থানা পুলিশ বললো যে আইনগতভাবে কোনো বাধা নেই, আপনি লাইভে কথা বলতে পারবেন, সমস্যা নেই। তবে ওই হাসপাতালে যে পুলিশ সার্কেল অফিস থেকে পাঠাইছে, মানে পুলিশ লাইন থেকে পাঠাইছে, তারা তো আর আমাদের কন্ট্রোলে না, তো তাদের সাথে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আপনার কথা বলতে হবে। তো যাই হোক, তো আমরা কালকে রাত্রে প্রথমে বলছি মেয়ের সাথে নিয়ে লাইভ করব, তো এটা বলছে মেয়ে অসুস্থ মেয়েকে এর মধ্যে কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না। তো আমার প্রশ্ন হইল, অসুস্থ মেয়েকে জিজ্ঞাসাবাদ করা যাবে না সুস্থ রাখ পর্যন্ত, এই অসুস্থ মেয়েটাকেই আবার মেয়ের মা বাবার অনুপস্থিতিতে
তারা একটা গোপন জায়গায় নিয়ে কি জিজ্ঞেস করেছে না জিজ্ঞেস করেছে কথা বলেছে। এখন কোন জায়গায় নিয়ে গেছিল মেয়ের বাপও ঠিকমতো বলতে পারতেছে না, বন আদালত না কি বলতেছে হইতে পারে। কিন্তু এখানে মেয়ের মাকে তো অবশ্যই উপস্থিত থাকা দরকার ছিল, মেয়ের মাকেও উপস্থিত রাখে নাই। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ওই যে যেই মুহূর্তটায় মেয়ের মা বাবার কাছ থেকে মেয়েকে আড়াল করে নিয়ে এই করছে, ওইখানেও কিছু মানে মেয়েকে চাপ প্রয়োগ করা হইতে পারে। কারণ মেয়ের বাবা বলতেছিল যে কি জিজ্ঞেস করা হয়েছে তোমাকে, না জিজ্ঞেস করা হয়েছে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়ে তেমন কিছু বলতে চায় না। এটা আমি আবার সরাসরি মেয়ের বাবার মুখ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। মেয়ের বাবার মুখে আবার শোনাচ্ছি আপনাদেরকে। আর পুলিশের কিন্তু এই কলটি এখন আরো কথা বাকি রয়ে গেছে, পুলিশের আরো কথা বাকি রয়ে গেছে, আপনারা লাইনে থাকেন এবং লাইভটা অবশ্যই শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, আপনি আশামনির বাবা? তুমি আশামনির বাবা। আচ্ছা, ওই যে একটু আগে যে কথাটা জিজ্ঞেস করতেছিলাম আপনাকে, আপনার স্ত্রী তো ওই যে ওই আপনার স্ত্রীর আশেপাশে পুলিশ আছে এখন, বুঝছেন? হ্যাঁ। ওই পুলিশরা তাকে দ্রুত কথা শেষ করতে বলতেছে, নাহলে ওখান থেকে বেরিয়ে যেতে বলতে, এই টাইপের কিছু আমি বুঝলাম তাদের কথাবার্তায় কিছুটা আওয়াজে। মানে তারা খুব চাপ দিয়েছে হুজুর ওখানে। আমি বুঝতে পারছি। উনি ওই ভিতরে পুলিশের সামনে সেরকম স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছেন, এটা বুঝতে পারছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যেটা বলতে সেটা হলো, আপনি যে বললেন যে আপনার মেয়েকে নিয়ে গিয়েছিল তারা, এবং আপনার আপনিও ছিলেন না, আপনার স্ত্রীও ছিলেন না, এবং ওখানে কি যে জিজ্ঞাসাবাদ করছে এটা আপনারা বলতে পারেন না। আপনারা কি মেয়েকে জিজ্ঞেস করছিলেন এটা? কোথায়? ওই যে মেয়েকে যে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বললেন পুলিশ, ওখানে কি কথা হয়েছে মেয়ের সাথে এগুলো আপনারা জানেন? না আমরা জানি না। মেয়েকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, মেয়েকে যেদিন আমার মেয়েকে রাখি গেছে, রাখি যাওয়ার পর আমরা মাথা টাথা পানি টানি দিয়ে সুস্থ করা, একটু হালকা সুস্থ করে আমি জিজ্ঞেস করছিলাম। উনি কথা বলতে পারে না, ইয়ে করতে পারে না। পরে অনেক চেষ্টা করার পরে আমরা জিজ্ঞেস করলাম কে আপনাকে নিয়ে গেছিল, তখন আমার বলছে এরাই নিয়ে গেছে, মানে সাবার। না ওইটা বলছি না, মানে হাসপাতাল যে মেয়েকে আপনাদের কাছে ছিল, মেয়েকে কোথায় নিয়ে গেছিল ওখানে আপনারা জানেন সাথে? আমরা বাইরে ছিলাম, ওরা গেছিল কোথায় জানেন? হ্যাঁ, মানে ওই যে হইলো আদালতের নাম ইয়ে হইলো, আদালতের নাম আমি মনে করতেছি, কইলে আমার বলতেছি। আচ্ছা যাই হোক, গাজীপুরের ভেতরে কিনা? গাজীপুরের ভেতরেই? গাজীপুরের ভিতরে, মানে আচ্ছা, পরে ওখান থেকে যখন মেয়ে বের হয়ে আসলো, মেয়েকে জিজ্ঞেস করছিলেন কিনা যে কি জিজ্ঞেস করা হয়েছে, তোমাকে কি বলছে জিজ্ঞেস করছেন? এর আমরা জিজ্ঞেস করি নেই। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই ওখান থেকে আসার পরে মেয়ে কি স্বাভাবিক ছিল, কথাবার্তা বলতে পারতেছিল? আমার কথাবার্তা বলতে পারছিল। আমি আমার মেয়েকে বলছি, মা শোনেন, তুমি যদি আমাদেরকে বা আলেমদেরকে মান সম্মান বা আমাকে ফাঁসি ইয়ে তুমি সেটা তোমার কাছে। কারণ হলো আদালতে উল্টিয়া জজ যদি আপনার খুঁজ করে বলে ওই ছেলে মুসলমান হবে, তোমাকে বিয়েও করবে এবং ঢাকা শহরে 5 লাখ একটা বিল্ডিংও দিবে, 10 লাখ টাকা দিবে, তুমি কি কও? আমি আর এই বিষয়ে কিছু বলবো না, আমি আর নিব না, এই কথা বলছে আমার মেয়ে। না না, এখানে কথা হইলো, আমি তো আপনার মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে আমাদেরও একটা সন্দেহ আছে, এটা সত্য হইতে পারে, এটা অসম্ভব না। দেখেন আপনারা হলো সহজ সরল মানুষ, আপনারা গার্মেন্টসে কাজ করেন, মেয়েকে মাদ্রাসায় দিয়েছেন, মেয়ের প্রতি আপনাদের হয়তো একটা অতিরিক্ত সুধারণা থাকতে পারে, ঠিক আছে? কিন্তু তলে তলে যদি ওই মেয়ের প্রতি ওই ছেলের প্রতি যদি আপনার মেয়ের একটা প্রেম হয়ে থাকে, এটা অসম্ভব কিছু না, হইতে পারে। এই জন্যই আপনার মেয়েকে আমি যে বলছিলাম কথা বের করার জন্য যে আম্মু এই ছেলে যদি মুসলিম হয়, যেহেতু তার সাথে তোমার এগুলো হয়ে গেছে, এই ছেলে যদি মুসলিম হয় তাহলে তোমাকে যদি বিয়ে করতে চায়, আমরা যদি বিয়ে দিয়ে দিই, তাহলে ওকে যদি বিয়ে দিয়ে তোমাদেরকে একসাথে সংসার করার ব্যবস্থা করে দিই, তুমি কি রাজি কিনা? তো সে কিন্তু বলছিল না, রাজি না। ওই সময় পুলিশরাও ছিল, আপনার স্ত্রীও ছিল এবং অন্যরা ছিল। এখন দেখেন একটা বিষয় হলো, আমরা আপনাদের পাশে দাঁড়াইছি, আমরা চাই যেটা সত্য ওইটা উদ্ঘাটিত হয়ে আসুক, কথা বলছেন? হ্যাঁ, আপনারা সত্যটাই বলবেন। তো এখন বিষয়টা হলো যে আপনার ওই হিন্দু ছেলের যেটা পাইলাম আমরা, ও 2.5 থেকে 3 মাসের মধ্যে একবার ইন্ডিয়ায় গেছে।
বুঝছেন? হ্যাঁ মানে ইন্ডিয়া যাতায়াত করছে কিছুদিন আগে, বিগত 2.5 থেকে 3 মাসের মধ্যে ইন্ডিয়া যাতায়াত করছে। এবং সে ইন্ডিয়া থেকে এসে আপনার ওই যে বিভিন্ন জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিভিন্ন তারপরে শেখ মুজিবের বক্তব্য, মানে ওই ছাত্রলীগ টাইপের আর কি, সম্ভবত লিগ করে, শেখ মুজিবের বক্তব্য, আবার জয় শ্রীরাম দিয়া আপনার বিভিন্ন বক্তব্য ছাড়া, এবং বিভিন্ন বরকা পরা মেয়েদের রাস্তায় উত্তক্ত করতেছে, এই ধরনের ভিডিও সে তার মোবাইলে দিয়ে রাখছে। কথা বলছেন? হ্যাঁ, আমি বলি এখন আমরা এটা বাইর করতেছি সব। এখন হইতে পারে আপনার মেয়ে আপনাদের জানাই নেই, হয়তো মনে মনে তাকে ভালোবেসে ফেলছে, এটা অসম্ভব কিছু না। কথা বুঝতে পারছেন? সারা বাংলাদেশে এইরকম প্রেমের ফাঁদে ফেলে অনেক কিছু হচ্ছে, কিন্তু এখানে আমাদের ওই প্রেম আছে কি নাই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কারণ ছেলে তাকে চকলেট খাওয়াইছে, ছেলে তাকে ধরেন এখানে ওখানে ওই যে বিভিন্ন আপনার মিষ্টি খাওয়াইছে, তারপরে খেলাধুলা করছে, তার সাথে লুডু খেলছে। আর ওরা কালো জাদু করে, ওরা প্রচুর কালো জাদু করে। আল্লাহ কোরআনে বলছেন অত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। কথা বলছেন? আপনার মেয়ে ওই যে 2টা প্রশ্নের উত্তর কিন্তু স্পষ্ট দিল, স্পষ্টভাবে 2টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে হাউমাউ করে কেঁদে উঠলো। এটা আমার কাছে অস্বাভাবিক লাগছে। মানে প্রথম যে প্রশ্ন করলাম, প্রথম প্রশ্ন 2টার সময় তার কোনো ছিল না, মানে একেবারে স্পষ্ট উত্তর দিয়ে দিল। তৃতীয় বা চতুর্থ প্রশ্ন যখনই করছি তখনই সে কান্নাকাটি শুরু করে দিল। আমি যদি শুরু থেকে ভিডিওটা করতে পারতাম তাহলে জাতি বুঝতো। হ্যাঁ, আমি ওই পুলিশ আমাকে বলতেছে ভাই আমাদের হেফাজতে আছে, ভিডিওটা এই মধ্যে করেন না, পরে সুস্থ হইলে আপনারা সাক্ষাৎকার নিয়ে, এখন অসুস্থ, এই জন্য পুলিশ আমাদেরকে ভিডিও করতে দেয় নাই ওই সময়। পরে যখন আপনার মেয়ে কান্নাকাটি শুরু করছে তখন ওই পুলিশ নিজেও অনেকটা আবেগে আপ্লুত হয়ে গেছে, তখন আমি ভিডিওটা করছি। আজকে ওই ভিডিওটার কারণেই কিন্তু এই যে সারা দেশে আলেম ওলামা আপনাদের পাশে দাঁড়াইছে, ঠিক আছে? কিন্তু পুলিশ কিন্তু আমাকে ভিডিওটা আসলে করতে দিতে চাইছিল না। তো যাই হোক, এটা তারা বলছিল অসুস্থ যেহেতু তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা বা কোনো কিছু করা নিষেধ। এখন আমার প্রশ্ন হইল, আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা প্রশ্ন করতে পারবো না, আমরা সাংবাদিক পাঠাইলে সে কথা বলবে না, সে অসুস্থ, ফেজদাবি বলে তাকে কথা বলতে দেওয়া হয়নি, অসুস্থ। কিন্তু মা বাবার অনুপস্থিতিতে তারা তাকে নিয়ে যাচ্ছে কোথাও, নিয়ে যায় তাদের মতো কথা বলতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে, এই ক্ষেত্রে সে সুস্থ হয়ে যাচ্ছে। এটা কি সাংঘর্ষিক না? সারা দেশে যারা আমাদের দর্শক রয়েছেন আপনাদের কাছে এটা প্রশ্ন রেখে গেলাম। তো আপনার কাছে আমি আবারও হয়তো আসবো, আপনি ফোনে যেন চার্জ থাকে, ফোন দিলে যেন আপনাকে পাই, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। তো পুলিশের এতক্ষণ ধরে কিন্তু আমি মাত্র পুলিশের 2 লাইন কথার ব্যাখ্যা করলাম, প্রথম কথা হইল, পুলিশের দাবি হইল এই ছেলেটির সাথে জয়কুমার দাসের প্রেমের সম্পর্ক অন্তরের সাথে হয়। আমি মেয়েটিকে যতটুকু জিজ্ঞেস করেছিলাম, আমি প্রেমের সম্পর্ক প্রমাণ করতে পারিনি। আমি তাকে এইভাবেই জিজ্ঞেস করেছি যে যদি তুমি তার প্রতি তোমার কোনো আবেগ থেকে থাকে এবং সে যদি মুসলিম হয়, তার ভুল ত্রুটি স্বীকার করে, তাহলে তাকে আমরা যদি তোমার সাথে বিয়ে দিয়ে দিই, তুমি রাজি কিনা? তো মেয়ে কিন্তু রাজি হয়নি। তাহলে স্বাভাবিকভাবে প্রেমের সম্পর্ক হলে রাজি হওয়ার কথা। তারপরেও হইতে পারে সে, আমরা একজন আলেম মানুষ, সে একজন হিন্দু ছেলের সাথে প্রেম করেছে, এটাকে হয়তো লুকাইতে চাইছে, এটা হইতে পারে, ধৈর্য নিলাম, এটা হইতে পারে। এখন সামনে আসি, সামনে যে কথাটা বলছে যে প্রেমের সম্পর্কের টানে এই আশামণি জয়কুমার দাসের সাথে এর আগেও 2বার বাসা থেকে পালাইছিল এবং 2 দিন পর বাসায় ফিরে আসে। ইতিপূর্বে 2বার জয় দাসের পালিয়ে যায় এবং পরবর্তীতে স্বেচ্ছায় ফিরে আসে। অথচ মেয়ের মা বলল এই ঘটনা মিথ্যা, তারপরে মেয়ের বাপ বলল মিথ্যা, তারপরে মেয়ের বাড়িওয়ালা বলল মিথ্যা। আমরা মেয়ের মাদ্রাসার টিচারের কাছে একটু যোগাযোগ করব, টিচারের নাম্বারটা নেই মেয়ের বাবার মাধ্যমে। আচ্ছা, এইবার মেয়ের মার কাছেই দিই, ওই মেয়ের বাবার নাম্বার ব্যস্ত দেখাচ্ছে, হয়তো তাকে আবার কেউ করবে, ওয়েটিংয়ে আছে। আচ্ছা, ওনাদের ফোন ওয়েটিং দেখাচ্ছে। আমি মাদ্রাসার আমি একটু একটা ভয়েস দিয়ে রাখি আমাদের দায়িত্বশীলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আনিস ভাই, মেয়ে যেই মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার প্রিন্সিপালের নাম্বারটা আমি লাইভে থাকা অবস্থাতেই আপনি একটু কালেকশন করে দেন। ওই মাদ্রাসার প্রিন্সিপাল বা শিক্ষক শিক্ষিকা
তাদের নাম্বারটা একটু দেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার পুলিশের পরবর্তী কথায় আসে। পুলিশ কি বলতে, আসামি ইতিপূর্বে 2 বার জয় কুমার দাসের সাথে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্বেচ্ছায় ফিরে আসে, এইটা মিথ্যা। আচ্ছা, আমাদের এক দায়িত্বশীল ফোন করছে আমাকে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আপনি লাইভ বন্ধ করে ফোন দেন না আমাকে, আমার লাইভ তো আমি শুনতেছি। কমন সেন্স নাই, আমার ফোন দিয়ে আমার লাইভ শুনেতেছে। সবাই লাইভে থাকবেন, যাবেন না। আমি বলেছি পুলিশের প্রত্যেকটা কথা আমি খণ্ডন করব। আপনারা লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন। আমাদের যেহেতু মিডিয়া নাই, আমাদের একটা আইডিয়া, একটা পেজ ইনশাল্লাহ মিডিয়ার ভূমিকা পালন করবে। আপনারা এই যে যত মিডিয়া আছে যারা এই ঘটনাকে ফোকাস করে নেই, এই মিডিয়াগুলোকে বয়কট করেন, এদেরকে আনফলো করেন। আসসালামু আলাইকুম। শোনেন, মেয়ে যেই মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার শিক্ষিকা বা ওস্তাদ কারো নাম্বার জোগাড় করেন, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠান, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমি পুলিশের পরবর্তী কথায় আসি, আর এদিকে নাম্বার সংগ্রহ হইতে থাকুক। মানে পুলিশ মনে করে যে ওরা ওই যে হারামখোরদের মাথায় গিলু আছে, আমরা যারা হালাল খাই আমাদের মাথায় কিছু নাই। বাংলাদেশের বেশিরভাগ পুলিশ হলো হারামখোর। যারা লাইভে অযথা কল দিয়ে ডিস্টার্ব করতেছেন, আমি কিন্তু আপনাদের ব্লক করে দেবো, প্রয়োজনে নাম্বারগুলো ভাইরাল করে দেবো। যারা বারবার আমার মানে কল ডিসকানেক্ট করতে হচ্ছে, এগুলো ইচ্ছাকৃত, আমি বুঝি। শুধু আমার কাছে রাত 3টার সময় কল আসে, 4টার সময় কল আসে, রাত 2টার সময় কল আসে, দিনের বেলা কল আসে না, বুঝি না এগুলো কেন আসে বারবার ডিস্টার্ব করার জন্য। এখন লাইভে আসলেই কেন কল আসে বারবার? আমি এখন ওই মাদ্রাসার হুজুরের কাছে ফোন দেবো ইনশাল্লাহ। হুজুর নাকি ম্যাডাম বুঝছে না, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা ও এতিমখানা পুরুষ ও মহিলা শাখা। আমি এই মাদ্রাসার অফিসিয়াল নাম্বারে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। হুজুর তো কল রিসিভ করে না, হ্যাঁ, মাদ্রাসার হুজুর কল রিসিভ করে না। আপনি একটু কোনোভাবে খবর পাঠান যে একটা জরুরি কল আসতেছে আপনার কাছে, লাস্ট নাম্বার 60, আমার সর্বশেষ নাম্বার 60। আপনি একটু বলেন যে এই নাম্বার থেকে উনি কলটা রিসিভ করে আমার, আর ওনার নামটাও কি এটা আমাকে জানায় ইনশাল্লাহ, হুজুরের নাম কি। তো আমরা মেয়ের মার বক্তব্য, মেয়ের বাবার বক্তব্য এবং বাড়িওয়ালার বক্তব্য দিয়ে প্রমাণ করেছি যে এই মেয়ে ইতিপূর্বে পালায়নি। বা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার অনেক লোক আমার এখানে কমেন্ট করতেছে, এবং ইতিপূর্বে আমরা র্যাবের বিরুদ্ধে একটি আন্দোলন করেছিলাম সেদিন, তখন কিন্তু লাইভ করা অবস্থায় লাইভ বাতিল হয়ে গেছিল, লাইভ করা অবস্থায় লাইভ ডিলিট হয়ে গেছিল। যেহেতু আমার আলাদা কোনো ভিডিও করা নাই, এই লাইভটার মধ্যে অনেক ডকুমেন্ট আছে, আপনারা এই লাইভটাকে লাইভ হওয়ার সাথে সাথে ডাউনলোড করে ফেলবেন এবং বলো যে স্ক্রিন রেকর্ড করে রাখেন। আচ্ছা, আমরা আবার পুলিশের যে স্ট্যাটাস, পুলিশের যে গাঁজাখড়ি স্ট্যাটাস, সেই গাঁজাখড়ি স্ট্যাটাসে আবার ফিরে যাচ্ছি। আচ্ছা, ইটসে আসামনি ইতিপূর্বে 2 বার জয় কুমার দাসের সাথে পালিয়ে যায় এবং পরবর্তী স্বেচ্ছায় ফিরে আসে। আচ্ছা, এই যে এই ঘটনা, মানে এটা পুলিশ জানলো, তার মা জানে না, তার বাবা জানে না। ধরেন পুলিশের কাছে কেউ বলে ধরে নিলাম কেউ বলেছে, হয়তো ওই হিন্দুদের টাকা খেয়েই কেউ সাক্ষী দিছে, তো পুলিশ কি এইটা তার মা বাবাকে জিজ্ঞেস করবে না? বা আমরা এটা হ্যান্ডেল করতেছি, আমাকে জানাবে না?
যে ভাই বিক্রমপুরী ভাই আপনি তো এটা নিয়ে কাজ করতেছেন, বিষয়টা কিন্তু আসলে এই প্রেমের সম্পর্ক ছিল এবং 2 বার পালাই গেছে, তাই তো পুলিশ নিজে আমাদেরকে জানাই নিতে হয়। এইভাবে ওই পেজ থেকে দিয়ে আমাদেরকে কালপিট বানানোর উদ্দেশ্য, এগুলো আমরা বুঝি। কুড়িগ্রামে যেমন এসপি আমার বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছিল, এটা সারা বাংলাদেশ দেখেছে। শেষ পর্যন্ত মাপ চেয়েছে, আমি শর্ত সাপেক্ষে মাপ করেছি। এখনো আমি বলেছি মাপ করে দিলাম, তবে শর্ত সাপেক্ষে। আপনি যা বললেন এটাই যদি আপনার মন থেকে হয়ে থাকে, তাহলে আপনার সাথে যে আচরণ করেছি সেই আচরণের জন্য আমি সরি। তবেই সরি বলা, মাফ করা সব শর্ত সাপেক্ষে ছিল। তো এখনও আমি বিভিন্ন ঝামেলার কারণে সেই শর্তগুলো পূরণ করেছি কিনা পুলিশ ভিকটিমদের কাছে জানার সুযোগ পাইনি। ওইটাও আপনারা, আমি আরেকটা লাইভ করবো ইনশাল্লাহ। কারণ পুলিশ অনুরোধ করেছে যে আমরা শর্তগুলো পূরণ করা পর্যন্ত অন্তত মিডিয়ায় আর কোনো হাইপ তুলেন না। এই জন্য কুড়িগ্রামের এসপি সহ তার পুলিশ কমিটি ছাড় দিয়ে রেখেছি। ছাড় দেওয়া ছেড়ে দেওয়া কিন্তু এক জিনিস না। তো যাই হোক, এরাও আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করেছে। যাই হোক, গত 20 আগস্ট মেয়েটি পুনরায় ওই যুবকের সাথে পালিয়ে যায়, পুলিশ লিখছে, এবং 2 দিন পর বাসায় ফিরে আসে। দেখেন, তার মানে বোঝা যাচ্ছে এই মেয়ে এই ছেলের সাথে বারবার পালায়, এটা ছিল এটা ধারাবাহিকতা। কত চমৎকার ভাবে লেখছে বাসায় ফিরে আসে। আচ্ছা, গত 15 অক্টোবর মেয়ের মা মোসাম্মদ শিউলি বেগম 3 জনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। এখানেও মেয়ের মার বক্তব্য থেকে স্পষ্ট, মেয়ের মা যেভাবে বলেছে মামলার ধারা আরও আসা উচিত ছিল, আরও করা হওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ এজাহার লিখতে ত্রুটি করেছে। তো আমি পুলিশকে এটা ধরাই দিছি যে আপনি তো বাদী পক্ষের জবানবন্দি অনুযায়ী সঠিকভাবে যেটা লিখতে পারেনি। তখন বললো যে ভাই 24 ঘন্টা হয়ে যাচ্ছিল, ওকে কোর্টে তাড়াতাড়ি হস্তান্তর করতে হবে, আমরা একটু তাড়াহুড়ো করে ফেলেছি, বাকি তদন্তের মধ্যে এই কথাগুলো যোগ করে দেবো, আপনি আমাকে একটু লিখে দিয়ে যান। তখন আমি পুলিশকে ওই সূত্রগুলো লিখে দিয়ে আসছি। মানে আমি পুলিশকে এজাহার কিভাবে লিখতে হয় এটা আমার দেখাই দিতে হয়েছে। তো যাই হোক, আমি পৌঁছার আগে যেহেতু এজাহারটা হয়ে গেছে, যার কারণে যতগুলো অপরাধ ক্রাইম হয়েছে সবগুলো ধারা ওখানে ইনক্লুড হয়নি। তো পুলিশ বলেছে এটা তদন্তের মধ্যে আমরা ইনশাল্লাহ করে দেব। যার কারণে আমি বলেছি যে ইন্টেনশনালি কালিয়াকৈর থানা পুলিশ কোনো ত্রুটি বা অপরাধ করেনি, তবে কিছু ত্রুটি হয়ে গেছে, ওটা আমরা মেনে নিয়েছি। যেহেতু ধর্ষককে গ্রেফতার করেছে, এটা ওনাদের একটা বড় অর্জন। ধর্ষককে মৌখিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছেন, বাস শুধু এইটুকু কারণে ওনার উপর আমি খুশি হয়েছি, এবং এজাহার লিখতে যে ত্রুটিটুকু হয়েছে ওটুকু আমি মার্জনা করেছি। আচ্ছা, তো এখানে কত চমৎকার, মেয়ে 2 দিন পর বাসায় ফিরে আসে। মেয়ে তো বাসায় ফিরে আসে নাই, মেয়েকে বাসে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পর মেয়ে ওখানে নামার পর একটা দোকানে পানি পান করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় মেয়ে। তখন ওই এলাকার এক মহিলা দেখে তাকে চিনতে পারে, সে ধরাধরি করে তাকে বাসায় পৌঁছে দেয়। মেয়ে তো পানি পান করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এখানে মেয়ে নিজে বাসায় আসে কোথায়? গত 15 অক্টোবর মেয়ের মা মোসাম্মদ শিউলি বেগম 3 জনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। পুলিশ মামলার আসামি জয় কুমার দাস ও তার অপর সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে, তদন্ত চলমান। বাহ, চমৎকার। এখানে যে জয় কুমার দাস তার দোষ স্বীকার করেছে, সে যে 3 দিন রেখে তাকে ধর্ষণ করেছে, এ কথা তো সে স্বীকার করেছে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান সাহেব অসংখ্য মানুষের সামনে বলেছেন যে ও দোষ স্বীকার করেছে, সে ছেলেটা দোষ স্বীকার করেছে। তখন আমি বললাম, দোষ যেহেতু স্বীকার করেছে আপনারা 164 কেন করালেন না? তখন 164 করায়নি, কারণ আমরা রিমান্ড চাবো, রিমান্ড চেয়ে তারপরে কি করব, আরো কিছু তথ্য বের হইতে পারে, তখন একবারে 164 করাবো। তখন আমি আবার পুলিশকে বললাম, যদি এটাই হয়, গতকাল ফোন দিয়ে পুলিশকে বলেছি যে আপনি কি রিমান্ড আবেদন করেছেন? বলছে না, রিমান্ড আবেদন করিনি। তখনই আমার সন্দেহ ঢুকছে, কিন্তু তারপরেও ওনার কথা আমি মেনে নিয়েছি। উনি বললেন যে যেহেতু মেডিকেল সার্টিফিকেট এখনো আসে নাই, আর হাসপাতাল ছুটি হওয়ার কারণে মেডিকেল সার্টিফিকেট দেরি হচ্ছে, এটাও একটা প্রহসন হতে পারে যে তাকে এইভাবে মেডিকেলে রেখে আমরা যেন আর তার সাথে যোগাযোগ করতে না পারি। আমরা যারা ভিকটিমের সাথে যোগাযোগ করে কাজ করতেছি, ভিকটিমের সাথে যেন আমাদের যোগাযোগ না থাকে, এটাও একটা কৌশল হতে পারে আমাদের থেকে ভিকটিমকে দূরে রাখার। তারা বলতেছে মেডিকেলে ওই দিন যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি আগে এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখি নাই, এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি, কিন্তু এখন এখানে আমি ষড়যন্ত্রের গ্রান্ট পাচ্ছি। হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন হিন্দু। পুলিশ ওই দিন রাত্রে মেয়েটাকে থানায় রাখছে, পরের দিন সকালে নিয়ে যায়। তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি অনুপস্থিতি দেখাইয়া ছিলেন, মানে ওনার অনুপস্থিতির কারণে সেদিন হয় নাই।
তো পরের দিন হলো শুক্রবার, তারপরের দিন শনিবার। তাহলে বৃহস্পতিবার এই ফরেন্সিকটা না হওয়ার কারণে, বৃহস্পতিবার ফরেন্সিক না হওয়ার কারণে শুক্র শনি এই 2 দিন লেন্থি হচ্ছে, কারণ এই 2 দিন হলো সরকারি ছুটি। কিন্তু সরকারি ছুটিতেও কিন্তু হসপিটালে থাকে, ইমার্জেন্সি ভাবেও কিন্তু আমরা জানি যে ফরেন্সিক করানো যায়, কিন্তু পুলিশ বলতেছে আমরা ফর্মালিটিটা মেনটেন করতে চাচ্ছি। মানে ধর্ষণ ধরেন আজকে হইলো, আজকে শুক্রবার ধর্ষণ হইলো, তো কালকের আজকে যদি একটা ভিকটিম যায় সাথে সাথে ফরেন্সিক কি করা যাবে না? শনিবার হলে কি ফরেন্সিক করানো যাবে না? কিন্তু পুলিশ সময় নিছে। এখন এর মধ্যে এমন কোনো মেডিসিনও কি তার উপর পুশ করা হচ্ছে কিনা যাতে ফরেন্সিক রিপোর্টটা সঠিক না আসে? কারণ আমি কিন্তু 2 মাস হয়ে যাওয়ার কারণে সন্দিহান ছিলাম যে ফরেন্সিক রিপোর্টে সঠিক তথ্য আসা সম্ভব কিনা। 2 মাস যেহেতু হয়ে গেছে, তখন আমাদের ডাক্তার বললো যে একেবারে শতভাগ না আসলেও যেহেতু মেয়েটা যেহেতু ভার্জিন, তার মধ্যে ক্ষত থাকবে এবং অন্যান্য আলামতগুলো থাকবে। ডিএনএ এবং ছেলে ডিএনএ নিয়ে, মেয়ের ডিএনএ নিয়ে যদি ওইটা হয়তো প্রমাণ নাও হইতে পারে, কারণ 2 মাস হয়ে গেছে, কিন্তু যেহেতু ভার্জিন ছিল সেই হিসেবে কিছু আলামত পাওয়া যাবে। তো দেখেন এখানে এই যে 3 দিন, মানে বৃহস্পতিবার তার ফরেন্সিকটা করেনি, তারপরে শুক্র শনির দোহাই দিয়ে এখন করা হচ্ছে না, ছুটির দোহাই দিয়ে। এই 3 দিন কি মেয়ের শরীরে এমনও তো হইতে পারে যে এমন কিছু ব্যবহার করা হবে, এমন কোনো চিকিৎসা দেওয়া হবে, কারণ যেহেতু সে অসুস্থ, চিকিৎসার নামে তার লজ্জাস্থানে এমন কিছু দেওয়া হলো যে কারণে ফরেন্সিকে কিছু আসলো না, ধরা পড়লো না, এমনও তো হইতে পারে। কারণ পুলিশকে বিশ্বাস করতে পারি না, কারণ হলো কয়েকদিন আগে দেখেন পুলিশ ফোন দিয়া সাংবাদিক পরিচয়ে কতগুলো মিথ্যা কথা বললো, ঠিক আছে? আর আমাদেরকে যারা আয়নাঘরে নিয়ে গেছে, কারাগারে নিয়ে গেছে, এরকম দিনই ভাই সেজেই নিয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য এদেরকে আমরা বিশ্বাস ওইভাবে করতে পারি না, পুলিশকে। তো এই জন্য আমরা প্রত্যেকটা ঘটনায় সন্দেহ করব, এবং সন্দেহ না করলে সত্য উদ্ঘাটন হবে না। এরপরে দেখেন পুলিশ কি লিখছে। এরপরে পুলিশ লিখছে এই যে, আচ্ছা তাহলে এখানে কি হলো, জয়কুমার দাস যে দোষটা স্বীকার করছে, অন্তত এটা তো বলতে পারতো হ্যাঁ আসামি দোষ করেছে, দোষ স্বীকার করেছে এবং আরো তদন্ত চলমান রয়েছে, কিন্তু ওই বাদী পক্ষের যেটা বলার কথা সেটা তারা আসামি পক্ষের ভিত্তিতে কথায় বা কোনো অজ্ঞাত লোকের কথায় সেটা তাদের ভেরিফাইড পেজে দিয়ে দিল। আর কালিয়াকৈর পুলিশ যেটা অফিসিয়ালি স্বীকার করলো যে ও ধর্ষণের কথা স্বীকার করেছে, এই ব্যাপারে চুপ কেন? পরবর্তী প্রসঙ্গে যাই আমি, পরবর্তী কথায়। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য বয়ানে প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। দেখেন পুলিশের বাবার সাহস নাই যে আমার নাম নিয়ে বলবে। আমি যা এই বিষয়ে যা কিছু ছড়াইছে সব তো আমার মাধ্যমে ছড়াইছে না, অন্য কে কি ছড়াইছে? এখানে যত পোস্ট দিয়েছি, যত লাইভ দিয়েছি সব তো আমার আইডি থেকে গেছে। তারা আমার সাথে যোগাযোগ করতো যে আতর ভাই, কারণ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের গোয়েন্দা প্রধান পর্যন্ত আমার সাথে বৈঠক করে, বিভিন্ন এসপিরা আমার কাছে ফোন করে, গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করে। তাহলে এই যে আমার নামে, আচ্ছা মেয়ের মা ফোন করছে, আমি ধরি। আসসালামু আলাইকুম। জি জি বলেন। জি 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 বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনছি। হ্যাঁ হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম ওই যে মেয়ের মাদ্রাসার নাম্বারের জন্য, পরে একজন পাঠাইলো কিন্তু হুজুর ফোন ধরে না। আপনি একটু মাদ্রাসা হুজুরকে বলেন যে আমার ফোনটা যেন উনি ধরে। না নাম্বার আমার কাছে আছে, নাম্বার আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে কষ্ট দিলাম, ঠিক আছে আপনি না পারলে থাক, আপনি না পারলে থাক, ঠিক আছে ঠিক আছে। দুঃখিত, আসলে মোবাইলটা বারবার পড়ে যাচ্ছে, এখানে স্ট্যান্ড নাই, এমনি আমি একটা সাধারণ কিছুর মধ্যে এটা টেক লাগাইছি। আচ্ছা, তো লাস্টে যেটা বলছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে চমৎকার মজাদার বিষয়, সেটা হলো এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য বয়ানে প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সংশ্লেষ নেই। আবার বলছি, ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সংশ্লেষ নাকি নেই। এই ঘটনায় আমি সাম্প্রদায়িক সংশ্লেষও প্রমাণ করব এবং আওয়ামী সম্পৃক্ততাও প্রমাণ করব।
আলহামদুলিল্লাহ ডকুমেন্ট ইতিমধ্যে আমাদের হাতে এসে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই এখন আমি যে লিঙ্কগুলো আপনাদেরকে দিব, আমি এই লাইভের মধ্যেই দেওয়ার চেষ্টা করতেছি লিঙ্কগুলো। আপনারা এই লিঙ্কগুলো অবশ্যই লিঙ্কে গিয়ে ওই যেই হিন্দু জয়কুমার দাস পুরো স্ক্রিন রেকর্ড করে রাখবেন, যাতে সারা দেশের মানুষ এটাকে দেখতে পারে এবং পরে যেন অস্বীকার করতে না পারে। হ্যাঁ, আমি আগে কিছু ভিডিও দেখাই। আচ্ছা, ওর টিকটক আইডি আছে, ওর কয়েকটা টিকটক আইডি আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটাই জয়কুমার রায় নামে। এমনি তো পরিচিত জয়কুমার দাস, কিন্তু টিকটক আইডি ও খুলেছে জয়কুমার রায় নামে। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে কিছু ভিডিও আছে ওর। এর মধ্যে একটা ভিডিও এমন, মুসলিম নারীদেরকে যে ধর্ষণের একটা হুমকি, এটা সে নিজে তার ফেসবুকে, আমি এটা পরে শেয়ার করবো, আপনার দেখেন। এই দেখেন, এই দেখেন, সে যে মুসলিম নারীদেরকে ধর্ষণ আগে থেকেই করতে চায়। আবার দেখেন, আবার দেখেন, সে যে ধর্ষণ আগে থেকেই করতে চায়, মানে একটা কি বলে, ওই যে ইন্ডিয়ায় যেমন বিভিন্ন টিউটোরিয়াল এটাকে কি বলে, মানে হুমকি স্বরূপ প্রতীকী ভিডিও বানায়। ওর যেমন যে কিছুদিন আগে ডক্টর সারোয়ার সাহেবকে হত্যা করার জন্য প্রতীকী ছবি বানিয়েছিল ট্রান্সজেন্ডার সন্ত্রাসী, ঠিক এরকম একটা প্রতীকী ভিডিও বানাইছে ও। ঠিক আছে, ভিডিওর যে মেয়েটা মনে রিয়েল না, কিন্তু ও তো রিয়েল, দেখেন আপনি। এবং এই দেখেন, ওর টিকটক আইডি হলো joy.kumar.ray999, joy.kumar.ray999। ঠিক আছে, আপনারা দেখেন, এই ভিডিওতে দেখেন। আপনি আবার দেখেন, মানে এই ছেলেটা যে একটা সিরিয়াল ধর্ষক। আমি কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জকে বলেছি যে আপনি একটু দয়া করে ওর মোবাইলটা যেহেতু থানায় আছে একটু বের করেন, দেখেন ওর মোবাইলে হয়তো আরও বিভিন্ন মেয়েদেরকে এই ধরনের করার ভিডিও থাকতে পারে। তখন কালিয়াকৈর থানার অফিসার বলল, এটা আমার কাছে নেই, আয়ো সাহেবের কাছে আছে, এবং আয়োর নাম্বার আমাকে দিলেন। পরবর্তীতে আমি ওটা জানার জন্য আয়োর নাম্বারে অনেকবার ফোন দিয়েছি, আয়ো আমার কল রিসিভ করে না। সম্ভবত হয়তো আমার নাম্বার জানে কি জানে না আমি জানি না, আমার নাম্বার রিসিভ করে না। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এই ঘটনায় তারা আওয়ামী সম্পৃক্ততা পাইছেন, তাই না? এবার এই যে শেখ মুজিবুর দেখেন, ভিডিও আরেকটা দেখেন। আচ্ছা, অনেক বড় ভিডিও। আচ্ছা, তাহলে এই যে ও যে খুব দর্শন করতে আগ্রহী, এই টিকটকের লিঙ্কটা দিচ্ছি, আমার মোবাইল থেকে না, ডাইরেক্ট ওর আইডি থেকে যায় দেখেন। মানে ও যে মানে মানে ধর্ষণ করার জন্য খুব অ্যাগ্রেসিভ এই ছেলে, এটা একটু আপনারা ওর আইডিতে যেয়ে দেখেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি আমার এই লাইভে ওর এই ভিডিওর লিঙ্ক আমি দিয়েছি, ওর ভিডিওর লিঙ্ক দিয়েছি তো। এবং ও যে ভারতে গেছে এই ভিডিও আছে, ও নিজে এটা ফেসবুকে প্রচার করছে। ওর জয় শ্রীরামের যে ভিডিও, ঠিক আছে, জয় শ্রীরামের যে ভিডিও সেটাও আছে, জয় শ্রীরামের ভিডিও আছে। মানে হিন্দুত্ববাদীরা যে হিন্দুস্তানে ভারতে মুসলিম মেয়েকে ধর্ষণ করে যেই স্লোগান দিয়ে, এই স্লোগান ওর ফেসবুকে আছে। আচ্ছা, তারপরে মদ খেয়ে, সে মদ খাওয়া ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ছড়ায়, কারণ ইন্ডিয়ায় হিন্দুত্ববাদীরা প্রচুর পরিমাণে মদ খায়। ঠিক আছে, একেবারে রাস্তাঘাটে বসে বসে মদ খায় এরা। ঠিক আছে, আচ্ছা, আরও কিছু ডকুমেন্ট দিচ্ছি। এর মধ্যে একটা ভিডিও আছে যে ও রাস্তায় যে মেয়েদেরকে উত্ত্যক্ত করতেছে, সেই ভিডিও আছে। একটু সময় লাগবে, অনেকগুলো ভিডিও পাঠাইছে তো, কোনটা ওইটা বের করতেছি আমি। এই যে ও যে 2-2.5 মাস আগে এই যে বৈধভাবে গেছে না অবৈধভাবে জানি না, এই দেখেন
ভারতীয়দের সাথে ও নৌকা বিলাস করতেছে, ঠিক আছে। ও নিজেই ওর টিকটকে এগুলো শেয়ার করছে। দেখেন হিন্দিতে কথা বলতেছে, হিন্দিতে এখানে যারা আছে হিন্দিতে কথা বলতেছে ওর সাথে যারা আছে, এই দেখেন ও নিজেই ওর টিকটক আইডিতে এটা পোস্ট করছে, এই দেখেন। ইন্ডিয়া কা বর্ডার, মানে হিন্দিতে বলতেছে যে ইন্ডিয়া কা বর্ডার। তো এখানে দেখেন হিন্দিতে কেউ কল দিয়ে আমার লাইভটায় বিঘ্ন ঘটাবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ হতে যাচ্ছে। আসাম ঢোকেঙ্গে, আসাম যায়েঙ্গে, এই টাইপের কথাবার্তা মানে হিন্দিতে চলছে। আচ্ছা, মানে ইন্ডিয়া গিয়ে সে বেশ কয়েকটা ভিডিও দিয়েছে, জয় শ্রীরামের ভিডিও। আচ্ছা, এরপরে এই ছেলেটার মদ খাওয়ার যে ভিডিওটা এটা রয়েছে। আচ্ছা, এই ভিডিওটা লিঙ্ক পাঠিয়েছে, ডাউনলোড করে পাঠিয়ে নিই, হ্যাঁ। যার কারণে আমার তো আবার টিকটক আইডি নাই, আমার মানে অ্যাপ নাই আমার মোবাইলে, যার কারণে আমি ওপেন করতে পারতেছি না। টিকটক অ্যাপ ডাউনলোড করতে বলতেছে, লিঙ্ক পাঠিয়েছে আর কি, যে মদ খাওয়ার ভিডিও লিঙ্ক। আচ্ছা, তারপর আমি একটু চেষ্টা করি ভিন্নভাবে ভিডিওটা কি করা যায় কিনা বলে। হ্যাঁ, টিকটক অ্যাপ ছাড়াই ওপেন হবে ইনশাল্লাহ। ওকে, আরেকটা আচ্ছা, ওই ভিডিওটা যেতে একটু প্রবলেম হচ্ছে আর কি, একটু ধৈর্য ধরবেন সবাই, লাইভটা শেয়ার করবেন। এই যে আসছে ভিডিওটা, এবার অনেক কষ্টে আনলাম, আমার এখানে অ্যাপ ছিল না বলে প্রথমে দেখাচ্ছিলাম ভিডিওটা। এই দেখেন ও প্রকাশ্যে এই যে মদের বোতল, আচ্ছা আচ্ছা, এবার আমি সাম্প্রদায়িক সংশ্লিষ্টতার কথাটা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আর আমি দেখলাম যে আওয়ামী লীগের লোক এসে বেশি গালিগালাজ করতেছে, বুঝলাম না তো। এই লাইভ তো হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, মানে এখন মানে কি তাহলে এই যে আওয়ামী লীগ মানেই হিন্দু, আওয়ামী লীগ মানেই কি তাহলে হিন্দু, এটা বোঝা যাচ্ছে। মানে যে সকল আইডিয়াগুলো লীগের বিরুদ্ধে কিছু লেখলে গালিগালাজ করে, তারা এখানে এসেও গালিগালাজ করতেছে, কারণ কি? আচ্ছা, তো এবার আমি সাম্প্রদায়িক সম্পৃক্ততার কথাটা বলি। এখানে স্পষ্ট মেয়ের বাবার জবানবন্দি, মায়ের জবানবন্দি ইত্যাদিতে যে জয়ের যে হিন্দু আত্মীয় স্বজন আছে তারা সবাই সহযোগিতা করছে, এবং 3 দিন লোকনাথের বাড়িতে রাখছে মেয়েটাকে, লোকনাথের বাড়িতে রেখে 3 দিন তার সাথে সহবাস করছে, ধর্ষণ করছে। তাহলে এখন মানে কোনো বিবেক বা ওই ছেলেটা ধরে নিলাম যে ও নেশাখোর, নেশার জোশে ওর এটা করছে, মেলায় নিয়ে যাওয়া নাম করে ওখানে করছে। কিন্তু ওর ঘরে যে আরেকটা নারী ছিল, লোকনাথের স্ত্রী এবং লোকনাথের স্ত্রী এবং লোকনাথ যে ওখানে ছিল, 3 দিন যে এভাবে ধর্ষণ করলো, তাহলে এবং সবাই যে সহযোগিতা করলো এবং সঞ্জিতের সম্পৃক্ততা, এতগুলো মানুষ মিলে একটা ছোট্ট মেয়েকে ই করা। আবার দেখেন কৌশলটা কি করছে, যে তারা ওই বাসাটা ছেড়ে দিছে, কিছুদিন আগে বাসাটাও কি ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এখানে সাম্প্রদায়িক সম্পৃক্ততা স্পষ্ট, এবং শুধু এই ঘটনা না, আমরা এখন একের পর এক ঘটনা নিয়ে আসবো যে সাম্প্রদায়িকভাবে যে হিন্দুরা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করতেছে। সেভ আওয়ার সিস্টার্স, প্রোটেক্ট আওয়ার সিস্টার্সের যারা ভাইয়েরা আছেন, আপনাদের সহযোগিতা চাই, কারণ আমার এই লড়াইয়ে আপনার সহযোগিতা লাগবে। আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই ধরনের আরও যতগুলো ঘটনা যেখানে একবারে ইন্টেনশনালি ধর্মযুদ্ধ হিসেবে মুসলিম মেয়েদের ধর্ষণ করা, এটা আমরা জনগণের সামনে প্রমাণ করব।
ইন্ডিয়ান যে হিন্দুত্ববাদীদের উস্কানিতে তারা যে বলে যে মুসলিম মেয়েদেরকে কবর থেকে তুলে দর্শন করতে, এবং সেখানে যারা ধর্মগুরু আছে সরাসরি এটাকে সওয়াবের কাজ, মানে তাদের ভাষায় পুণ্যের কাজ বলে প্রচার করে, তাদের ভাষায় এটাকে পুণ্যের কাজ বলে প্রচার করে। তো এই জন্য বাংলাদেশ পুলিশ তার ভেরিফাইড পেজ থেকে যা বলেছে এই পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা তথ্য প্রমাণের আলোকে বলেছি এবং একেবারে সেটা লাইভভাবে আপনাদেরকে বলেছি। এরপরেও যদি সুস্পষ্ট ডকুমেন্টের ভিতরে কোনো কথা মিথ্যা প্রমাণিত হয় আমরা উইথড্র করব, কোনো সমস্যা নেই। কিন্তু প্রশাসন এখানে যে দুর্বৃত্তায়ন করেছে সেটা হলো সে ভিকটিমের ব্যাপারে এমন কিছু লিখেছে যেটা ভিকটিমের মার কাছে জানতে চায়নি, ভিকটিমের বাবার কাছে জানতে চায়নি, মা বাবার কাছে জিজ্ঞেস করেনি। এবং এইটা হইল একটা তদন্তাধীন বিষয়ে পুলিশ মানে এই যে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করলো। কাদেরকে প্রভাবিত করলো? কালিয়াকৈর থানাকে। কালিয়াকৈর থানা পুলিশের মধ্যে আমি কিছুটা আন্তরিকতা দেখেছি। এখন যখন পুলিশের হেড অফিস থেকে একেবারে ভেরিফাইড পেজ থেকে মিথ্যা কথা তো ছড়ানো হইল, এখন কালিয়াকৈর থানাও তো তদন্ত এমনভাবেই করার চেষ্টা করবে যাতে ওই তথ্য সত্য হয়। কালিয়াকৈর থানাও কিন্তু ওই তথ্যকেই মানে যেহেতু পুলিশের পেজে ওই তথ্য দেওয়া হয়েছে ওই তথ্যকেই কি সত্য প্রমাণের চেষ্টা করবে। যাই হোক, এখন আমি কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জকেও ফোন দেব, তার কাছ থেকেও কিছু তথ্য জানবো ইনশাআল্লাহ। আমি অফিসার ইনচার্জকে একটু কল দিচ্ছি। আপনারা সবাই ল্যাপটপ অবশ্যই শেয়ার করবেন। আমি এখন ওসি কালিয়াকৈরকে আমি কল দিচ্ছি। ওসি কালিয়াকৈর, ডিস্টার্ব করবেন না প্লিজ। তো আমি ওসিকে ফোন দিচ্ছি, আর ধরে না, আমি লাইভে আছি এটা হয়তো জানে। আসলে দেখতেছি বিভিন্ন ঘরানার বট বাহিনী লেগে গেছে কমেন্টে, কোনো যৌক্তিক কথাবার্তা নেই, শুধু গালিগালাজ, তাদের জন্মের পরিচয় দিচ্ছে। কোনো যৌক্তিক কথা না বলে যারা গালিগালাজ করে তাদের ব্যাপারে আমরা ধারণা করি তাদের জন্ম হয়তো নিষিদ্ধ বলিতে হয়েছে। ওসি কালিয়াকৈরকে আমি আরেকবার ফোন দিচ্ছি, দেখি ধরে কিনা। আমি বারবার বলতেছি যে আমাকে লাইভ অবস্থায় কেউ এই মোবাইলটায় কল দিয়ে ডিস্টার্ব করে না। আমি যে মোবাইলটাতে লাইভ করতেছি বারবার এখানে কল দেওয়া হচ্ছে এবং ডিস্টার্ব করা হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব এই লাইভটা দ্রুত শেয়ার করেন এবং অবশ্যই লাইভটা শেয়ার করে লাইভটা শেষ হয়ে গেলে আপনারা ডাউনলোড করে রাখবেন। আচ্ছা, আমরা এখন মামলার আয়োগ কাছে একটু ফোন দিই। তারা আমার নাম্বার চেনে, তাদের তো সত্য বলার সাহস নেই, এই জন্য তারা কল ধরবে না, এখন ধরছে না আর কি সম্ভবত।
এখানে কিছু মুসলিম আইডি, এরা মূলত হিন্দু, মানে মুসলিম ফেক আইডি নাম দিয়ে বিভিন্ন রকমের কমেন্ট করতেছে, মানে জনমত তৈরি করার জন্য আমাদের বিরুদ্ধে, কিন্তু সত্য উদ্ভাসিত হবেই। এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিয়াকৈর থানা এসআই মনির বলছিলেন? কে বলছেন? আমি আতাউর রহমান বিক্রমপুরী, প্রতিষ্ঠাতা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এবং আজাদী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি। জি ভাইজান বলেন। চিনতে পেরেছেন? না চিনতে পারিনি, বলেন। আচ্ছা, ভালো আছেন? আমি যে থানায় গিয়েছিলাম, আপনার সাথে আমার দেখা হয়েছিল না মনে হয়, ওই যে ধর্ষণের শিকার যে মেয়েটা। আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকা মুন্সিগঞ্জ, হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, আমি থাকি যশোর। মানে থাকেন যশোর, হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ। জি জি বলেন। তো আমি সারা দেশেই যারা ভিকটিম হয় তাদেরকে আইনি সহায়তা দিই আর কি, সামাজিকভাবে সাপোর্ট দিই, মিডিয়া সহায়তা দিই। তো ওই আপনার সাথে আমার হয়তো দেখা হয় না, ওসি সাহেবের সাথে কথা হয়েছিল, সেদিন থানায় বৈঠক হয়েছিল, ওই সময় আপনি ছিলেন না, ঠিক আছে? আচ্ছা, তো বিষয়টা এখন কোন পর্যায়ে আছে? ওই যে ধর্ষণের যে কেসটা, ওটা কোন পর্যায়ে আছে? তদন্তাধীন ভাইজান। তদন্তাধীন? এই তদন্তাধীন থাকা অবস্থায় কোনো তথ্য আমাকে জানাতে পারবেন না আপনি? কিরকম তথ্য ভাই? আমি একটা তথ্য আমার কাছে জানতে চাই যে ওই মেয়েটা যে এইবার বাসা থেকে বের হয়ে আসছে, মানে গুম হয়েছে, তার থানায় জিডি করেছে, ইতিপূর্বে এরকম কখনো সে বাসা থেকে গুম হয়ে গিয়েছিল, এরকম কোনো জিডি করা হয়েছিল, এরকম আপনার কিছু জানা আছে? না, এরকম জিডি করা হয় নাই, জিডি তো 20/8 তারিখে করা হয়েছিল। জি জি। তো এই ছেলের সাথে ইতিপূর্বে ওই মেয়ে পালায়ে গেছে, মেয়েকে খোঁজাখুঁজি করা হয়েছে। আমি আপনাকে একটু মাঝখানে ইয়ে করি। আমার সামনে কয়েকজন লোক বসা আছে, আমি একটু ফিরে আপনাকে। না 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 না, এই মুহূর্তে প্লিজ আমাকে একটু সহায়তা করেন, আমি 1-2 মিনিটে শেষ করে দেব। আমাকে একটু কাইন্ডলি সহায়তা করেন, আমি আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, আমি যে আমার মুরব্বী কয়েকজন বসা আছে, তো আমি একটু মানে কাজে ব্যস্ত আর কি। হ্যাঁ, আমি আপনাকে কল ব্যাক করতেছি, শেষ করে আমি আপনাকে। কতক্ষণ পরে করবেন কল ব্যাক? কতক্ষণ পরে? হ্যাঁ করতেছি, আমি যত as soon as possible। ঠিক আছে ভাইজান? জি ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। তো দেখেন যে এর কথায়ও কিন্তু এ বুঝতে পারতেছে যে পুলিশ হেডকোয়ার্টারে যেই তথ্য দেওয়া হয়েছে ওই তথ্য যে ভুল ছিল, ঠিক আছে? এবং এখন যখনই ওই তথ্যটা ধরেছি, এখন সে ব্যস্ত, দেখি কতক্ষণ পরে কল দেয়, আপনারা লাইনে থাকেন। তো যাই হোক, এই হলো বাংলাদেশ পুলিশের অবস্থা। এবং এই ছেলেটা যেহেতু লীগের ছেলে, এই প্রশাসনের মধ্যে যারা অন্যায় পক্ষপাতিত্ব করবে এরাও লীগের দোষর হিসেবেই বিবেচনা করবে এদেরকে আমরা। এবং যারা অন্যায় পক্ষপাতিত্ব করে চলেছে তাদের নিয়োগ কবে হয়েছে, তারা কোথায় কোথায় ডিউটি করেছে হাসিনার আমলে কোথায় কি ঘটনা ঘটাইছে, কোথায় কয়টা ক্রস ফায়ার দিয়েছে, তাদের ছবি সহ আমরা পাবলিশ করবো ইনশাআল্লাহ। আমরা আয়নাঘরের জ্যান্ত লাশ, আমি নিজেকে জীবিত মনে করি না, তো আমি মনে করি মারা গেছি, ঠিক আছে? আমরা আয়নাঘরের জ্যান্ত লাশ। সুতরাং মানে আই এম দ্য লাস্ট পারসন। কেউ যদি আমার পাশে আপনারা না থাকেন, আমি একা এদের সাথে লড়াই করে যাবেন। আমি প্রয়োজনে একা এদের সাথে লড়াই করে, ন্যায়সঙ্গতভাবে লড়াই করে আমি লোকে শহীদ হয়ে যাব, কেউ যদি আপনার পাশে নাও থাকে। আমি জানি আমাকে হুমকি অলরেডি দেওয়া হচ্ছে আমার হিতাকাঙ্ক্ষীদের মাধ্যমে। বলতেছে ভাই আমি বলেছি কথা বললেন না, প্রশাসনের পক্ষ থেকে বলছে। একজন বড় মুফতি সাহেব, বিশাল বড় মুফতি সাহেব, উনি আমাকে ফোন করে বলতেছেন, তাকে নাম বললেই আপনারা চিনবেন, যে একেবারে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন একটা কোর মিটিং করতেছে আপনাকে নিয়ে, আপনাকে যে কোনো সময় ফাঁদে ফেলা হবে, এইগুলো করা হবে, আপনি এগুলো ডিলিট করে দেন, ঠিক আছে? যে প্রশাসনের বিরুদ্ধে যেই আমার পোস্টগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিতাম। আমাকে নিয়ে নাকি কোর মিটিং হয়েছে, তখন আমি বললাম, আমি তো ভাই এটা চাই আমাকে নিয়ে মিটিং হোক। আমি তো কোনে যে এসআই, কোনে ওসি, কোনে এসপি, তারপরে এগুলোর তো আমরা প্রতিপক্ষ, আমার প্রতিপক্ষ এরা হবে, এই উপযুক্তই আমি মনে করি না এদেরকে। কথা কি বুঝতে পারছেন? এদেরকে উপযুক্তই মনে করি না। একজন প্রশ্ন করেছেন আসরের নামাজ পড়ে, হ্যাঁ অবশ্যই পড়বো, আসর নামাজ এখনই পড়বো,
নামাজের কথা স্মরণ করে দেওয়ার জন্য আপনাকে জাযাকাল্লাহ। আর যদি আপনি এটাকে তির্যকভাবে বলে থাকেন কমেন্টে, তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা। আমার এটা অফিস, এখানে নামাজ হয়, এখানে আমরা নামাজ পড়ি। তারপরে এটা ইমার্জেন্সি মুহূর্ত, লাইভে আছি, এই জন্য একটু লেটে বলবো, সমস্যা নেই। তো যাই হোক, বাংলাদেশের মানুষকে আমরা সচেতন হতে বলবো। আমি যেটা বলছিলাম প্রশাসনকে, আমাকে নিয়ে কোর মিটিং হোক আর প্রকাশ্যে মিটিং হোক, মানে সবচেয়ে বেশি যেটা করতে পারবো, আমাকে নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়াইবা, আমাকে জঙ্গি বানাই দিবা, আমাকে এটা বানাই দিবা, ওইটা বানাই দিবা, হ্যান ত্যান বানাই দিবা, হয়তো আমাকে ফাঁসিতে ঝুলাই দিবা, কিন্তু সত্য তো একদিন উদ্ভাসিত হবে, সত্য উদ্ভাসিত হবে, তখন ইতিহাসের খাতায় নাম লেখা থাকবে। সমস্যা কি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের মৃত্যু হয়েছে জেলে। আমরা তো হানাফি দাবি করি, আমি একজন হানাফি, ইমাম আবু হানিফার অনুসারী হতে চাই, তার মৃত্যু তো জেলে হয়েছে। যাই হোক, আপনারা যারা আছেন, ওই যে আমাদের এক্সপার্ট, সাইবার এক্সপার্ট, আমার সাথে একটু যোগাযোগ করবেন। কিছু আইডি খুব গালিগালাজ করেন, ডিস্টার্ব করে লাইভে, যেহেতু আমি ফেস ক্যামেরা দিয়ে লাইভ করি, তখন যখন এরা কমেন্টগুলো করে, তখন এই লাইভে কথা বলার চাইতে ওদের ওই কমেন্টের গালিগালাজের উত্তর দেওয়াটা মানে অনেক সময় হয়ে যায় আর কি আমার, ঠিক আছে? তো আমরা একজন কমেন্ট করেছেন যে একের পর এক ইস্যু দাঁড় করাচ্ছে এগুলো থেকে করার জন্য। শোনেন, আমি যেই কটা ইস্যুতে হাত দিয়েছি, আরও 1000 ইস্যু যদি আসে, তার মানে ওই ইস্যু থেকে আমরা সরে যাব, বিষয়টা এমন না। ওই ইস্যু থেকে যে আমরা সরে যাব, বিষয়টা কোনোভাবেই এমন না। আমরা আমাদের নতুন ইস্যু তোমরা তৈরি করবা, তার মানে তোমাদের পাপের পাল্লা ভারী করবা। জুলাই আবার হবে, জুলাই না মহরম হবে। ইন্টারেস্টিং কি জানেন, জুলাই যেটা হয়েছিল এটা মহরম মাসে হয়েছিল, ওই দিন ওইটা ছিল মহরম মাস, আরবিতে ছিল মহরম মাস, ইংরেজিতে হলো জুলাই। জুলাই ব্যর্থ হয়েছে। জুলাই ব্যর্থ হয়েছে এজন্য না যে জুলাইয়ের খুনিরা এখনো ক্ষমতায় আছে, জুলাই ব্যর্থ হয়েছে এজন্য জুলাইয়ের নেতৃত্ব যারা দিয়েছে তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে। জুলাইটা ব্যর্থ হয়েছে ওই জায়গায়। জুলাইয়ের নেতৃত্ব যে সমন্বয়করা দিয়েছে, তারা তৌহিদি জনতা থেকে হাত গুটিয়ে নিছে, যেই তৌহিদি জনতার রক্ত এবং লাশের উপরে তারা বিজয় অর্জন করেছে। জুলাইয়ের পরাজয় তখন হয়েছে। অনেকে মনে করতেছে এনসিপি কথা এখন সরকার শুনতেছে না, জুলাই শেষ। আরে জুলাই আর এনসিপি তো এক জিনিস না, জুলাই তো একটা বড় বিষয় ছিল। তবে জুলাইয়ের গাদ্দার, এনসিপি হলে জুলাইয়ের গাদ্দার, এর গাদ্দারি করেছে। কিন্তু সামনে বিপ্লব হইলে কিন্তু এই তথাকথিত জুলাই বিপ্লবীদের হাতে হবে না। যদিও জুলাইয়ের ওরা তো আসলে যারা এনসিপিতে আসেই না, তারা এদের তো আসলে সেরকম স্যাক্রিফাইস নেই, কোরবানি নেই। আসল কোরবানি যারা দিয়েছিল তারা তো এনসিপিতে তেমন কোনো পথ পায়নি। তো যাই হোক, প্রশাসনকে বলছি, তোমরা এই যে দাঙ্গা লাগবে, এই হুজুর দাঙ্গা লাগাইতেছে, এই জুজু বহু দেখাইছে, হাসিনাও দেখাইছে, একটা জুলুম নির্যাতন করছে আর জুজুর ভয় দেখাইছে। ভাই জুজুর ভয় দেখায় না, তোমরা যে আইন বানাইছো সেই আইন অনুযায়ী চলো। আগে হইলো পুলিশ জনগণ আইনের বিরুদ্ধে চলতো, পুলিশ হইলো জনগণকে আইন শিখাইতো। এখন পুলিশ বেআইনি কাজ করে আর আমরা আইন শিখাই। এখন পুলিশ হইলো বেআইনি কাজ করে আর আমরা জনগণ যাই পুলিশরে আইন শিখাই। একসময় জনগণ হইলো জনগণের কোনো বিভিন্ন মহল মিথ্যা সংবাদ প্রচার করতো, সাংবাদিকরা সত্যটা উদ্ঘাটন করতো। আর এখন সাংবাদিকরা মিথ্যা প্রচার করে, আমাদের মধ্যে সাধারণ জনগণ সত্য উদ্ঘাটন করে। তো যাই হোক, পুলিশের এই পুরো স্টেটমেন্টের মধ্যে একটা বাক্য ভ্যালিড হইতে পারে, সেটা হইলো পুলিশ, এটা নিশ্চিত না, হইতে পারে, আমি বলে দিই, পুলিশের পুরোটাই মিথ্যা, একটা ভ্যালিড হইতে পারে। যেটা ভ্যালিড হইতে পারে সেটা হইল আপনার এই যে একটা প্রেমের সম্পর্ক ছিল, এটা দাবি করছে। ওই যে যেটা বললাম, ছেলের প্রতি মেয়ের সিম্পেথি ছিল, এটা অবশ্যই, কারণ চকলেট খাওয়াইছে, বিস্কুট খাওয়াইছে, নিয়ে লুডো খেলছে, এদিক ওদিক ঘুরাইছে, হ্যাঁ, তাদের ঘরে গেছে, বের হয়েছে, বড় একটা ভাইয়া হিসেবে দেখছে, এটা সিম্পেথি থাকা কিনা অসম্ভব। সিম্পেথি থাকা, মেয়ের মা বাপ গার্মেন্টসে কাজ করে, একেবারে নিম্ন শ্রেণীর, তো এটা এই সিম্পেথিকে যদি পুলিশ বলে প্রেম, ধরে নিলাম প্রেম, তো 13 বছরের মেয়ের কি প্রেম করে সহবাস করা যায়? এই পুলিশের বাচ্চা, তোরা কেন এটা লিখলি না যে এই ধরনের প্রেম আমরা সমর্থন করি না 13 বছরের মেয়ের সাথে, একটা নাবালেক মেয়ের সাথে? এটা কেন লিখলি না? 13 বছরের মেয়ের সাথে ব্যভিচারের শাস্তি কি কেন লিখলি না? বুঝলাম ধর্ষণ করে নাই, ধৈর্য নিলাম আমি যে কনসেন্ট নিয়ে করছে এই মেয়ের সাথে, এই মেয়ের অনুমতি করছে, ধৈর্য নিলাম,
কিন্তু সেখানে তোরা এগুলো এগুলো কেন লিখলি না? বাংলাদেশের খাকি পোশাকধারী চাকরদের বলছি, আমাদের ভৃত্যদের বলছি, পুলিশ পুলিশ তোমরা আমাদের চাকর। এই জন্য আমি হাসিনার আমল থেকেই পুলিশদের স্যার বলি না। আয়না ঘরে গিয়েও তোদেরকে আমি স্যার বলি নাই। ওই আয়না ঘরে যখন ছিলাম এক বড় অফিসার এসে সব দাঁড়ায় গেছে, লোকজন যা ছিল, আর ওই পুলিশ টুলিশ ওই যে আয়না ঘরে যারা কর্মী টর্মী ছিল সব দাঁড়ায় গেছে, আমি দাঁড়াইনি। আমার দিক তাকাইছে, তোরে আমি তাগুতে 2 টাকার গোলাম ছাড়া কিছু মনে করিনি, এই জন্য দাঁড়াইনি। তখন বলতেছে না আপনার লাইফ টাইপ দেখে বুঝছি যে আপনি কেমন লোক, সব ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। তো আমরা যেহেতু মালিক পক্ষ, তোমরা হলো চাকর পক্ষ। বাংলাদেশের পুলিশের একেবারে সব কনস্টেবল থেকে নিয়ে শুরু করে একদম আইজিপি আইজি এর উপর যদি কিছু থেকে থাকে তাদেরকে বলতেছি, তোমরা করে বলতেছি। বয়সে কেউ বড় ছোট হইতে পারে, অনেক পুলিশ আমার বয়সে ছোট, অনেক পুলিশ বয়সে আমার বড়, সেটা তো তখন ইন্ডিভিজুয়ালি আলাপ হবে। যে বয়সে ছোট থাকে তুমি বলো, যে বয়সে বড় থাকে আপনি বলবো। কিন্তু আইনগত তোরা যে আইন বানাইছ, তোমরা যে আইন বানাইছ, এই আইন অনুযায়ী আমরা হলাম মালিক পক্ষ, তোমরা হলে কি চাকর পক্ষ, সেবক পক্ষ। চাকরের মতো থাকবা, মালিকের সাথে পাঙ্গা নিতে আসবা না, মালিকের সাথে পাঙ্গা নিতে আসবা না। চাকর মালিককে খুন করেও বাড়ি থেকে পালায়, চুরি করে পালায়, ডাকাতি করে পালায়, তোমরা সেই হেফাজতের ডাকাত, তোমরা সেই হেফাজতের চোর। তোমরা মোদি বিরোধী আন্দোলনে ডাকাতি করেছ, ওই রকমের চাকর হয়েও মনিবের উপর গুলি চালাইছ। পুলিশ তোমরা চাকর হয়েও হেফাজতে মনিবের উপর গুলি চালাইছ। মোদি বিরোধী আন্দোলনে চাকর হয়ে সত্ত্বেও মানে মনিবের উপর গুলি চালাইছ। তোমরা চাকর হওয়া সত্ত্বেও তোমরা জুলাই আন্দোলনে শিশুদের উপর পর্যন্ত গুলি চালাইছ। তোমাদের সংস্কার করে ছাড়বো ইনশাল্লাহ, যদি আমি এত বাইচে থাকি। আমরা তো বললাম না কোনো ওই যে কি বলে ওই, আমি তো ধাপে ধাপে আগাইতেছি, তাই না? জনগণকে তোমাদের রূপটা দেখাই যাচ্ছি। অনেক ডকুমেন্ট জমা হয়ে গেছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। আমাকে ঠেকাইতে পারবা হয়তো গ্রেফতার কইরা, নাহলে মাইরে ফেলাইয়া। ওই যে এই হুজুর দিয়ে বলো যে বড় জায়গায় আমার নিয়ে কি হইতেছে, আলোচনা হইতেছে, ঠিক আছে? ইসকন টিসকন তো কিছুই না। তোমরা চাইতেছ ফ্যাসিবাদ ফিরে আনতে। এই ছেলেটাকে তোমরা কাজে লাগাইছো, পুলিশ কাজে লাগাইছো মনে করি। হ্যাঁ, হয়তো সে শহর মানে মানে ওই এলাকায় আবার সে গেছে এবং যে ধরা পড়ছে, এটা কৌশলও তো হইতে পারে। আমি কিভাবে নেব কোনটা? মানে গেম এ, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তোমাদের থাকতে পারে। এই ছেলের যেহেতু আইডির মধ্যে স্পষ্ট প্রমাণিত একটা মুজিববাদী এবং আওয়ামী লীগ, আর মানে হিন্দু লীগ, একদিক দিয়ে হিন্দু আর একদিক দিয়ে লীগ, ছিল হিন্দু লীগ। তো এখন সরাসরি আওয়ামী লীগ হইলে আজকে যদি কোনো মুসলিম আওয়ামী লীগ এই মেয়েটাকে ধর্ষণ করতো, মুসলিম আওয়ামী লীগ যদি এই মেয়েটাকে ধর্ষণ করতো, তাহলে পুরো দেশে তোলপাড় হয়ে যেত, সমন্বয় করে দেখতেন দাঁড়ায় যেত, ঠিক আছে? এবং বুদ্ধিজীবীরা দাঁড়ায় যেত, মানে এই যে জুলাইয়ের পক্ষের বুদ্ধিজীবীরা, ঠিক আছে, দাঁড়াইতো কমপক্ষে। মুসলিম লীগ যদি হইতো তখন সবাই কথা বলতো। যেহেতু ছেলেটা হিন্দু, এ নিয়ে কথা নাই। বলতেছে এখানে কোনো সাম্প্রদায়িক কিছু নেই, অবশ্যই সাম্প্রদায়িকতা আছে। সাম্প্রদায়িকতা না হলে কোনো মুসলিম হইলে মিডিয়া প্রচার করতো, হিন্দু হওয়ার কারণেই তো প্রচার হচ্ছে না। তাহলে সাম্প্রদায়িকতা নেই এখানে। মিডিয়া একটা সম্প্রদায়ের প্রতি বায়াস, এই উপদেষ্টার বায়াস, সবাই। তো যাই হোক, আমার আসর নামাজ আদায় করতে হবে, এই জন্য কথা আর বাড়াচ্ছি না। আর পুলিশকে বলতেছি, আমার ওই যে হেফাজতের মুরব্বী দিয়ে ফোন দেওয়া, বিভিন্ন আমি সবাইকে বলতেছি এখন, হুজুর আপনি আমার ফোন দিয়েছেন, আপনি আমার হিতাকাঙ্ক্ষী, আমি বিশ্বাস করি আপনাকে, তবে পুলিশে ওইটা করুক, ওইটা তো আমি চাই। তারা আমাকে কিছু করে ফেলবে, এটা তো আমি কামনা করি। আমি তো শহীদ হবো, তো আমি আত্মহত্যা করে শহীদ হতে পারবো? আত্মহত্যা করলে তো শহীদ হওয়া যাবে না। তো আমি তো দিনের কাজ করব। এই তাগুতি বাহিনীর বিরুদ্ধে তাদের যে ভণ্ডামিগুলো আছে এগুলো জনগণকে জানাবো। এরপরে এরা খেপে যাবে, বিভিন্ন তকমা দিয়ে আমাকে খুন করবে, গুম করবে। তবে গুম আর হইতে চাই না, গুম হয়েছি, জেল আবার যেতে চাই না। এবার আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন এবার ডাইরেক্ট শহীদ হিসাবে কবুল করে, এবার যেন আল্লাহ তাআলা ডাইরেক্ট শহীদ হিসাবে কবুল করে। এবং জনগণকে বলছি, সামনে থেকে কোনো ধর্ষক পাইলে মানে ওর এমন চেঁচা দিবেন,
প্রমাণিত হইতে হবে, দর্শক প্রমাণিত হইতে, এবং ডকুমেন্ট রাখবেন দর্শক যে ছিল, যাতে ভিন্ন কথা বলবেন, এমন লাগাইবেন যে কোনো রকম বাঁচায় রাখবেন, এরপরে পুলিশের হাতে দেবেন, কোনো রকম বাঁচায় রাখবেন ওরে, এরপরে পুলিশের হাতে দেবেন। এই যে যারা দেখলাম যে কোনো রকম ধৈর্য পুলিশের সহায়তা করছে, ওই সময়ই তো, ঠিক আছে, দর্শক সে মুসলিম হোক আর হিন্দু হোক, পুলিশের আগে দেওয়ার আগে ওরা বানাই নেবেন, সে মুসলিম হোক আর হিন্দু হোক, পুলিশের কাছে পরে দেবেন। এটা একবার স্পষ্ট বলছি, কারণ আমরা বিচার পাচ্ছি না। এই মবের দায় দায়িত্ব সব পুলিশের উপর আসবে, প্রশাসনের উপর আসবে মবের দায় দায়িত্ব। তারা আইন অনুযায়ী চলুক। কেন পুলিশকে আমরা আইন শিখাবো? কেন পুলিশকে কেন আইন শিখাইতে হবে বলেন? আর যে ওই এসের কাছে আমি আবার ফোন দিচ্ছি, দেখেন ওসি কিন্তু আমার নাম্বার চেনে, দেখেন ওসি রিসিভ করে নেই, এসের কথা বুঝে গেছে, সে নাম্বার চেনে না, কিন্তু পরে বলতেছে, পরে বলতেছে, সে কিন্তু কেটে দিল ফোন। এসের কাছে আবার দিচ্ছি। তো আপনারা কমেন্টে জানাবেন, আমি যে প্রশাসন সংস্কারের জন্য মাঠে নামি, প্রশাসন সংস্কারের জন্য মাঠে নামি, একটাও সেনাবাহিনীতে হাসিনার দোষর আমরা থাকতে দেবো না, ইসকনের দোষর থাকতে দেবো না। একটাও পুলিশের মধ্যে হাসিনার দোষর, সেনাবাহিনীর দোষর, ইসকনের দোষর, ভারতের দোষর আমরা থাকতে দেবো না ইনশাল্লাহ। এটা তদন্ত করার জন্য বেশি দরকার নাই, শুধুমাত্র আমাদের মতো যারা আয়না ঘরে গেছে এরা ঠিকই চেনে, আয়না ঘরের ভিকটিমদেরকে সাথে নেবো আমি ইনশাআল্লাহ। তারা চেহারাগুলো চেনে, অনেকে চোখ বাঁধে রাখছে, কিন্তু যেমন আমাকে চোখ বাঁধে রাখছিল, আবার চোখ খুলেও দিছে, আমি তো চিনি। কান টানলেই মাথা আসবে, এইভাবে কান ধরে টানবো, মাথা আসবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি যদি পুলিশ এই প্রশাসন সংস্কারের জন্য নামি, তাহলে কে কে এটার জন্য শহীদ হইতে রাজি আছেন? কে কে রাজি আছেন কমেন্টে জানান, ওদের দেখায় দেন, ওদের জানায় দেন, ওদের জানায় দেন। যদি আমি প্রশাসন সংস্কারের জন্য, প্রশাসন সংস্কারের দাবিতে নামি, আর তদন্ত কমিটিতে কারা যায়, যত ফাসেক যারা যায়, ফ্যাসিবাদের দোষরদের দিয়ে তদন্ত করে, সর্ষের মধ্যে ভূত রেখে তদন্ত কমিটিতে আমাদের রাখতে হবে, আমাদের রাখতে হবে। আমরা যারা আয়না করেছিলাম ফ্যাসিবাদের দোষর কারা, এটা তদন্তে আমাদের রাখতে হবে, আমাদের রাখতে হবে। তোদের তদন্ত আর মানি না। তোমরা এক গ্রুপ আরেক গ্রুপকে বাঁচানোর জন্য তদন্ত কমিটি বানাও, ওই কি করো, নিজেরাই কি হও, তদন্ত কমিটিতে থাকো। আমরা যারা ভিকটিম, আয়না ঘরের ভিকটিমদেরকে সাথে নিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। এবার আমরা দেখাই দেব যে সেনাবাহিনীতে কে কে ফ্যাসিবাদের দোষর, আমরা দেখাই দেব পুলিশের মধ্যে কে কে হাসিনার দোষর, আমরা দেখাই দেব। আমরা প্রত্যেকটা চেহারা আমরা চিনি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চেহারা আমরা চিনি। এই ফ্যাসিবাদের দোষররা একে তো হিন্দু, আর এক হলো আওয়ামী লীগ, একে হিন্দু আর এক হলো আওয়ামী লীগ। কিভাবে একটা পোস্ট দিয়ে দেওয়া হইলো আমাদেরকে, মানে আমরা যেন একটা সাম্প্রদায়িক দাঙ্গা যেন চাচ্ছি এইটার জন্য, অথচ 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশকে স্থিতিশীল রাখছি আমরা, বাংলাদেশকে স্থিতিশীল রাখছি আমরা জনগণকে ঠান্ডা করে রাখছি। এখন আমাদেরকেই এরা বুঝাইতে চায় যে আমরা উস্কানি দিই, নামটা নিতে ভয় পেয়েছে পুলিশ, কিন্তু আমারই তো বুঝাইছে, আমি বুঝি না। বাংলাদেশ পুলিশের পেজে যে সাম্প্রদায়িকতার যে কথা নিয়ে আসছে, কাকে ইঙ্গিত করছে, কাকে মিন করছে? কুড়িগ্রামে কিন্তু এটা করেছিল, কুড়িগ্রামের এসপি সহনরা, পরে কিন্তু মাপ চাইছে, আমার কাছে মাপ চাইছে, ফেরদৌস কুড়িগ্রামের কাছে মাপ চাইছে, ওর বাড়িতে গেছে, ওর বাপের কাছে মাপ চাইছে, ওর মার কাছে বন্ধু মাপ চাইছে, এবং বলছে আমরা বুঝি নাই, ইসকন আমাদের মিসগাইড করছে, আমরা বুঝতে পারি নাই, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। এর আগ পর্যন্ত মিডিয়া দিয়ে না, কিন্তু এখন বলে ফেলাইলাম এই কথা। যাই হোক, আমি দুপুরে এখনো খাই নাই, খাইতে মনে চায় না এগুলো দেখলে। আমার স্ত্রী আমাকে বলতেছে আজকে যে আপনি খাওয়া দাওয়া করতেছেন না কেন, খাওয়া দাওয়া করতেছেন না কেন, আপনার খেতে সমস্যা কি, সব কাজ করেন, খাওয়া দাওয়া করে তারপর কাজ করেন। মানে এই সকল প্যারা নিয়ে, টেনশন নিয়ে, এই যে ফ্যাসিবাদের দোষরা রয়ে গেছে, এই যে আলেমুল আমার মামলা এখনো রয়ে গেছে, এখনো নতুন করে জঙ্গি নাটক শুরু করার চেষ্টা চলছে, এর একমাত্র কারণ এই ফ্যাসিবাদের দোষর যারা প্রশাসন আছে, এগুলোর দৌড়ের উপর রাখি নাই, এগুলোকে ইনশাল্লাহ দৌড়ের উপর রাখা হবে। হাসিনার একটা দালালকে প্রশাসনে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।
ইসকনের একটা দালালকে প্রশাসনে থাকতে দেওয়া হবে না, ভারতের একটা দালালকে প্রশাসনে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কেন? সাধারণ জনগণ কম আছে? আরে তোমরা তদন্ত করো, তোমরা তদন্ত করে পাও না, আমরা তদন্ত করে পাই। এই যে কুড়িগ্রামে গেছি, পুলিশ কয় ভাই আমরা ইসকন দ্বারা মিসগাইড হয়েছি। আপনি যেইভাবে তদন্ত করে দিলেন ই করলেন, এরপর আমরা বুঝছি যে আমরা মিসগাইড হয়েছি। আহা, এটা তো কোনো যোগ্যতাই নাই, অযোগ্য। আমরা যেটা 1 ঘন্টায় তদন্ত করে পুরো ঘটনা বের করে ফেলাই, আর তোমাদের তদন্তে এত সময় লাগে কেন? একটা পোস্ট দিছে, পুরোটা পোস্টের ভিত্তি মিথ্যাচার, শুধু একটা লাইন যেটা বলতেছে যে তার সাথে প্রেমের সম্পর্ক ছিল। থাকতে পারে, তো প্রেমের সম্পর্ক থাকলে 7 খুন মাফ হয়ে গেল নাকি? 13 বছরের মেয়ে। তোমাদের সেকুলার আইন কি বলে? 13 বছরের মেয়েকে প্রেমের প্রলোভনে নিয়ে ই করলে কি বলে? এই যে কয়েকদিন আগে আমাদের পাশের গ্রামের এক হুজুরকে এই যে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন? এক মহিলার বিয়ে করছে, কিন্তু বিয়ের কাগজপত্র নাই, ওই মামুল হকের মতো আর কি বিয়ে করছে, যে বিয়ের কাগজপত্র ছিল না। এবং মহিলাকে এবার স্ত্রীর স্বীকৃতি দিচ্ছে না। পরে মহিলা আমাদের শরণাপন্ন হয়েছে, আমরা তাকে বুঝাইছি আপনি যেহেতু মাসনা করছেন তাকে স্ত্রীর স্বীকৃতি দেন। তো সে বলছে দিবে। দেওয়ার পরে যায় বিএনপির নেতা এবং জামাতের নেতাদের লুঙ্গি তলে ঢুকছে যায় ওই মৌলবী। পরে আমি মহিলার বলছি যেহেতু তারা সে গোপনে বললাম মানে না, সামাজিকভাবে বসতে বললাম মানে না, এখন আপনি তাই আইনের আশ্রয়ে যাইতে পারেন। আগে তাকে নিষেধ করছে আইনের আশ্রয়ে যাইতে, পরে মহিলা আইনের আশ্রয়ে গেছে, ওই বেটার নামে ধর্ষণ মামলা হয়েছে। অথচ এখানে ইজাব কবুল সব হয়েছে, কিন্তু বিয়েটা হয়েছে গোপনে এবং সামাজিক স্বীকৃতি চাইছে, পরে দেয়নি। তো আমরা কি মৌলবীর ছেড়ে দিছি? আমি ইনশাল্লাহ ওই মৌলবী নিয়ে আবার পোস্ট করবো, দেখেন আপনারা, আমি ওই পোস্ট শেয়ার করবো যে আমি ওই শুধু হিন্দু হইলে ধরি আর মুসলমান হইলে ধরি না, মৌলবী হইলে ধরি না, আমি সেই ব্যক্তি না। আমি কওমি মাদ্রাসায় পড়াকালীন অসংখ্য সমকামী ধরে পিটাইছি বেটা, আমি নিজে ধরে সমকামী পিটাইছি। যশোর এক মাদ্রাসায় পড়তাম, দরাটানা মাদ্রাসায়, কয়ে দিলাম, দরাটানা মাদ্রাসায় সমকামী পিটাইছি বেটা, আমি হাসপাতালে পাঠাইছি। নাম নিলাম না কারে পিটাইছি, আল্লাহ তার তওবা কবুল করুক। মাসনা মাদ্রাসায় যাইয়া জালাল চোরে পিটাইছি বেটা, চরিত্রহীন ছিল সে এবং অনেকগুলো মার্ডার করছে। এই হাসিনার পুলিশ তারা শেখরা দিত, আওয়ামী লীগ তো তারা পিটাইছি। এই যে বাঁকড়া বাজারে আওয়ামী লীগের আমলেই ওই যে দিগদানায় আওয়ামী লীগের নেতা ধরে থাপড়াইছি, আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ আমলে ধরে থাপড়াইছি। আমরা ওই কথায় কথায় কিছু আছে, আপনারা এতদিন কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলাম? আমি নাকি শুধু ধর্মীয় উস্কানি দিই, শুধু হিন্দুদের ব্যাপারে নাকি কথা বলি। এটা নাইলো হিন্দু মুসলিম ইস্যু, কুড়িগ্রাম এটা নাইলে হিন্দু মুসলিম ইস্যু, ন মুসলিম ইস্যু। এর আগে যে আমি কত কাজ করছি সেগুলো কি হিন্দু ইস্যু ছিল? এই যে এনসিপির ব্যবসা ছিল যে বহিষ্কৃত হয়েছে, ওর নাম কি? নীলা ইসরাফিল। এই নীলা ইসরাফিল যে খারাপ মহিলা আমি জানি, কিন্তু উপদেষ্টার ছেলে তারা কোপাইছে। উপদেষ্টার ছেলে হওয়ার কারণে পুলিশ মামলা নেয় না। আমি এই ব্যবসা মহিলার পাশে যাই দাঁড়াইছি যে ও চরিত্র খারাপ, ও ব্যবসা হইতে পারে, কিন্তু বৈষম্য থাকবে কেন? উপদেষ্টার ছেলে বলে মামলা থেকে বাঁচবে কেন? এই হাসান আরিফ মারা গেছে, উপদেষ্টা হাসান আরিফ মারা গেছে। ডিসি মাসুদরে আমি প্রায় 2.5 ঘন্টা বসায় রাখছি, জিজ্ঞেন ডিসি মাসুদরে। ডিসি মাসুদ এখনো কিছুদিন আগে দেখা হয়েছে, কই ভাই আল্লাহ আপনার কাছে আল্লাহ জন্য বদদোয়া করবো, আপনি এভাবে লাইভে রাইখা এভাবে মামলাটা নেওয়া হয়েছে আমার। আমরা তো মামলা নিতাম, তখন সবাই মামলা নিতাম। আমি বলছি মিয়া তারা কোপ আইছে, কোপের চিহ্ন আছে, ডক্টরের সার্টিফিকেট আছে, এখানে তুমি অন্তত এটাকে নথিভুক্ত করো, ডায়েরিভুক্ত করো, কেন করতেছো না? তারপরে তদন্ত করো। পরবর্তীতে ওই নীলা ইসরাফিল আলেমদের বিরুদ্ধে নোংরা কথা বলা শুরু করলো। পরে আবার আমি দায়িত্ব নিলাম যে এর বিরুদ্ধে আমি মামলা করবো আবার আলেমদের পক্ষে। যেদিন আমি মামলার প্রস্তুতি নিচ্ছি, এই খবর পাইয়া ওই ব্যবসা বাংলাদেশ থেকে পালাইছে। তসলিমা নাসরিন যেভাবে বাংলাদেশ থেকে পালাইছে, এই এনসিপির ব্যবসা নীলা ইসরাফিল ওইভাবে বাংলাদেশ থেকে পালাইছে। আবার আমাদের যে ওসমান হাদি যে বলে যে শাহুয়া সিরা ফেলাইব মানুষের, এটা বলে মানুষের না মানুষের সিরা ফেলাবে, এটাই বলছে ও। আমাদের মাহমুদ হাসান গুনবী ভাই যারা যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা চায়, এদেরকে ব্যবসা বলছে। এটা তো ব্যবসার চেয়েও খারাপ, ব্যবসা তো হচ্ছে ভালো মনে করি আমি, উনি তো ব্যবসা বলে কম বলছে এদেরকে। তো ওসমান হাদি আবার বলে যে কি এর বিরুদ্ধে আবার দেয়, এই মুখগুলো থামাইতে হবে। মাহমুদ হাসান গুনবীর মুখ থামানোর কথা বলে ও।
অথচ এই ওসমান হাদি সেই ব্যক্তি যে নারী নিয়ে হইলো ব্যবসা করে। এই ওসমান হাদি আমাকে পরামর্শ দিয়েছিল ওই প্রেস ক্লাবে মাহমুদুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে, তার সাথে আমার দেখা হইলে আমাকে দেখার সাথে সাথে উনি আমাকে জড়াই ধরছেন মাহমুদুর রহমান সাহেব। তো ওই জায়গা থেকে ওসমান হাদির সাথে দেখা, ওই জায়গায় ওসমান হাদি আমাকে বলতেছে হুজুর ই করেন আপনি, এই কি করেন, ওই সংবাদ সম্মেলন যখন করেন ই করেন আশেপাশে মহিলা রাখতে পারেন না, মহিলা রাখবেন, মহিলা রাখবেন। মহিলা না রাখলে তো আপনার নিউজ কভার করবে না। আমি দেখেন না দুই পাশে মহিলা রাখি। তো তোর মতো ওসমান হাদির কাছ থেকে জ্ঞান নিয়ে আমাদের চলতে হবে। হ্যাঁ, তো যাই হোক, নামাজ একেবারে মাকরু সময় চলে আসতেছে, আমি এই জন্য আল্লাহর কাছে মাপ চাই। আর ই করেন, লাইভটা অবশ্যই শেয়ার দেবেন, লাইভটা ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।